কোশ্চেনে বলেছে এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রয় করে 25% লাভ করে, তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত সেমি কাপড় দেয়? কোশ্চেন থেকে যেটা আমরা বুঝতে পারলাম, ব্যবসায়ীটি ক্রয় মূল্যেই কাপড় বিক্রয় করছে, এর মানে হচ্ছে ব্যবসায়ীটি যে দামে কাপড় কিনছে সেই দামেই কাপড় বিক্রয় করছে, তাহলে তো তার লাভ থাকার কথা নয়, তবুও সে লাভ করছে। তো এই লাভটা কোথা থেকে করছে? কাপড়ের পরিমাণটা কম দিয়ে। এই যে কোশ্চেনে বলেছে তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত সেমি কাপড় দেয়, তার মানে হচ্ছে তার দেওয়ার কথা 1 মিটার, তার থেকে কম কাপড় দিচ্ছে, যতটা কম দিচ্ছে ততটাই লাভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো অঙ্কটি আমি যদি অপশন টেস্ট করি তাহলে তাড়াতাড়ি করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখানে এই 1 মিটার মানে 100 সেমি, তাহলে যদি কোনো ক্রেতা এই কাপড় ব্যবসায়ীর কাছে 100 সেমি কাপড় নিতে চায়, তখন কাপড় ব্যবসায়ী 100 সেমি কিন্তু কাপড় তাকে দিচ্ছে না, তার বদলে অপশন এ অনুযায়ী কম কাপড় দিচ্ছে। কতটা কাপড় দিচ্ছে? অপশন এ অনুযায়ী 80 সেমি কাপড় দিচ্ছে। তাহলে বিক্রি করার সময় দেওয়ার কথা ছিল 100 সেমি, দিচ্ছে 80 সেমি, এর ফলে ব্যবসায়ীটি লাভ করে ফেলছে। কতটা লাভ করছে? 100 থেকে 80 বিয়োগ করলে 20 সেমি লাভ করছে। তাহলে অপশন এ অনুযায়ী ব্যবসায়ীটি কাপড় দিচ্ছে কত? 80 সেমি, 80 সেমি কাপড় দিচ্ছে। এই 80 সেমি কাপড় দিয়ে লাভ করছে কত? 20 সেমি। 80 সেমির উপর 20 সেমি লাভ করছে, তাহলে শতকরা অর্থাৎ পার্সেন্টে কত লাভ করছে সেটাই আমরা দেখব, এবং সেটা যদি 25% লাভ চলে আসে তাহলেই বুঝবো অপশন এ অনুযায়ী এই যে 80 ধরে অঙ্কটা আমরা করছি এটাই সঠিক উত্তর হবে, না হলে অন্য অপশানে আমরা যাবো। ঠিক আছে, তো পার্সেন্টটা আনার জন্য এর সাথে কত গুণ করবো? 100 গুণ করবো। তাহলে বুঝতে পারলাম ব্যবসায়ী দিচ্ছে কত? 80 সেমি, 80 সেমির উপর যদি 20 সেমি লাভ করে তাহলে 100তে কত লাভ করবে? এটা কাটাকুটি করো, 20 4 80, 4 দিয়ে 100কে কাটো, কত হচ্ছে? 25। তাহলে কত হচ্ছে? 100 দিয়ে গুণ করলাম মানে 25% হয়ে যাবে, 100তে 25 লাভ। ঠিক আছে, এটাই দেখো কোশ্চেনে বলেছিল 25% লাভ করে, যেহেতু কোশ্চেনের সাথে পুরোপুরি মিলে গেল, আমরা 25%ই এলো, কোশ্চেনেও 25% লাভই বলেছে, তাই অপশন এ আমাদের সঠিক উত্তর হবে, আমাদের অন্য অপশানে যাওয়ার আর দরকার নেই। কোশ্চেনে বলেছে 9195 টাকা এ, বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে যথাক্রমে 45 টাকা, 60 টাকা ও 90 টাকা নিয়ে নিলে বাকি টাকার অনুপাত 2:3:4 হয়। বি কত টাকা পেয়েছিল? কোশ্চেনে বলেছে এ, বি ও সি এর প্রাপ্ত টাকা থেকে যথাক্রমে 45 টাকা, 60 টাকা ও 90 টাকা নিয়ে নিলে তাদের কাছে যে বাকি টাকা থাকবে সেই বাকি টাকার অনুপাত হবে 2:3:4। তো এই 2:3:4 থেকে আমি ধরে নিলাম যে এর কাছে বাকি টাকা আছে 2x টাকা, বি এর কাছে এই 3 থেকে আমি ধরে নিলাম বি এর কাছে বাকি টাকা আছে 3x টাকা, এবং সি এর কাছে এই অনুপাতে এই 4 থেকে ধরে নিলাম 4x টাকা সি এর কাছে আছে। ঠিক আছে, এবার কোশ্চেনে দেখে এখানে বলেছিল এর প্রাপ্ত টাকা থেকে 45 টাকা নিয়ে নিলাম, যদি 45 টাকা এই বাকি টাকার সঙ্গে যোগ করে দিই তাহলে এ মোট এত টাকা পেয়েছিল। আবার এখানে কোশ্চেনে দেখে বলেছিল বি এর থেকে 60 টাকা নিয়ে নেওয়া হয়েছিল, তো এই 60 টাকা যদি আমি এই বাকি 3x টাকার সঙ্গে যোগ করে দিই তাহলে বি মোট এই 3x প্লাস 60 টাকা পেয়েছিল। একইভাবে সি এর থেকে তো 90 টাকা নিয়ে নেওয়া হয়েছিল, তো এই 90 টাকা যদি আমি বাকি 4x টাকার সঙ্গে যোগ করে দিই তাহলে সি মোট এই 4x প্লাস 90 টাকা পেয়েছিল। তাহলে তিনজনের মোট টাকাই হচ্ছে 9195 টাকা, কারণ এই টাকাটাই তিনজনের মধ্যে ভাগ করা হয়েছে, তো তিনজনের এই মোট টাকা আমি যোগ করে দেবো। তো এইভাবে দেখলে তিনজনের মোট টাকা কত হচ্ছে, দেখো 2x এর সাথে 3x যোগ করলে 5x, 5x এর সঙ্গে 4x যোগ করলে 9x, প্লাস এখানে 45, 60 আর 90 যোগ করলে 195। তাহলে এ, বি ও সি তিনজনের মোট টাকার পরিমাণ কত? 9x প্লাস 195 টাকা, যেটা সঠিকভাবে কত? 9195 টাকা। তাই সমান চিহ্ন দিয়ে সঠিকভাবে এই 9195 টাকা আমরা লিখতে পারি। তাহলে এখানে 9x সমান চিহ্নের ডান দিকে আছে 9195, বাঁ দিকে আছে প্লাস 195, এটা যখন ডান দিকে যাবে মাইনাস হয়ে যাবে চিহ্নটা, সেক্ষেত্রে 9195 থেকে 195 বিয়োগ করলে 9000 হবে। তাহলে এবার এই 9 দিয়ে যদি 9000কে কাটি তাহলে কত? 1000, যেহেতু 1000 নয় 9000, তাই তো? তাহলে x সমান আমরা কত পেলাম? 1000 পেলাম। কোশ্চেনে আমাদের জানতে চাইছে বি কত টাকা পেয়েছিল। আমি এখানে কি ধরেছিলাম? বি 3x প্লাস 60 টাকা পেয়েছিল। তো এই 3x প্লাস 60 এর মধ্যে x এর মান আমরা এখন কত জেনে গেছি? 1000 জেনে গেছি। তো 1000 যদি আমি x এর জায়গায় বসিয়ে দিই তাহলে 1000 এর সঙ্গে 3 গুণ করলে 3000, তার সঙ্গে 60 যোগ করলে 3060 টাকা। তো এই 3060 টাকায় বি পেয়েছিল, তো এই 3060 টাকা আছে অপশান ডিতে, তো এই অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেনে বলেছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করুন যা যথাক্রমে 21, 36 ও 66 দ্বারা বিভাজ্য। তো তোমরা মনে রাখবে কোশ্চেনে যদি এই পূর্ণবর্গ শব্দটি না থাকে সেক্ষেত্রে এরকম সংখ্যার পর দ্বারা বিভাজ্য বা দিয়ে বিভাজ্য দিয়ে যদি কোনো অঙ্ক থাকে সেক্ষেত্রে সরাসরি তোমরা এখানে যে সংখ্যাগুলি দেওয়া থাকবে সেই সংখ্যাগুলি লসাগু করলে সেটাই হয়ে যাবে সঠিক উত্তর। যেমন এখানে কি আছে? 21 আছে, 36 আর 66 আছে, এদের লসাগু করবো আমরা। তো প্রথমে লসাগু করে নিই। তো প্রথমে এখানে 3 দিয়ে করেছি, 3 7 21, 3 12 36, 3 22 66। তারপরে 2 দিয়ে করেছি, 7 যেহেতু 2 দিয়ে যায় না তাই 7 নেমে গেল, 2 6 12, 2 11 22। তাহলে লসাগু কত হবে? এই 3 গুণ 2 লিখেছি, গুণ 7 লিখেছি, এখানে যে 6 আছে 6টাকে ভেঙে নিয়েছি, 3 গুণ 2 লিখেছি, 11, তারপরে গুণ দিয়ে লিখেছি। ঠিক আছে, এবার কোশ্চেনে যেহেতু বলেছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করে, পূর্ণবর্গ সংখ্যা মানে একটাই সংখ্যা দুবার করে থাকবে। তো এখানে কি দেখো 3 দুবার আছে, 3 দুবার আছে,
তারপরে দেখো 2 এখানে আছে, এখানে আছে, 2ও দুবার আছে, কিন্তু 7 দেখো একটাই আছে, আবার 11 দেখো একটাই আছে। সেই কারণে এই লসাগু, এই পুরোটা যদি আমরা গুণ করি, যে সংখ্যাটা হবে গুণ করার পর, সেটা কিন্তু পূর্ণবর্গ হবে না, কিন্তু এই কোশ্চেনে বলেছে পূর্ণবর্গ হতে হবে। এই পূর্ণবর্গ হতে হলে এই যে 7 একটা আছে, এই 7-এর সাথে আমাকে আরেকটা 7 গুণ করতে হবে, তবেই 7 দুটো হয়ে যাবে, মানে পূর্ণবর্গ হয়ে যাবে। আবার 11 যেহেতু একটা আছে, এটাকেও আমাকে আরেকটা 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে দেখো প্রত্যেকটা সংখ্যা এখানে পূর্ণবর্গ। 3 দুটো আছে, একই সংখ্যা দুবার করে থাকবে। 3 দুবার আছে, 2 দুবার আছে, 7 দুবার আছে, 11 দুবার আছে, ঠিক আছে। এবার এই পুরোটা গুণ করলে 213444 অর্থাৎ 2,13,444 হচ্ছে। তো এটাই সঠিক উত্তর হবে, যেটা আছে অপশন সিতে। তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেনে বলেছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নলের তার থেকে 16 মিনিট কম সময় লাগে। একত্রে এই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত মিনিট সময় লাগবে? কোশ্চেন প্রথমে বলেছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ তাহলে এ নল ও বি নলের কর্মক্ষমতার অনুপাত হয়ে যাচ্ছে 3:1। এবার তোমরা মনে রাখবে, এরকম দুটি নলের কর্মক্ষমতার অনুপাত যা হয়, সময়ের অনুপাত ঠিক তার উল্টোটা হয়, অর্থাৎ সময়ের অনুপাত হয়ে যাবে 1:3। একটা কোনাকুনি এখানে এলো, 3টা কোনাকুনি এখানে এলো, ঠিক আছে। তাহলে এ নল ও বি নলের সময়ের অনুপাত এই 1:3 থেকে আমি এ নলের সময় ধরে নিলাম 1x মিনিট বা শুধু x মিনিট, আর বি নলের সময় এই অনুপাতের এই 3 থেকে ধরে নিলাম 3x মিনিট, ঠিক আছে। এবার এখানে কোশ্চেনে কি বলেছিল, একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নলের তার থেকেও 16 মিনিট কম সময় লাগে। এবার এখানে কম সময় লাগুক অথবা বেশি সময় লাগুক, এর মানেই হচ্ছে এই যে দুটো সময়, এই দুটো সময়ের মধ্যে পার্থক্য বা বিয়োগফলই হয়ে যাবে সঠিকভাবে 16 মিনিট, ঠিক আছে। তাহলে এই 3x থেকে যদি আমি x বিয়োগ করি, বিয়োগ করলে 2x হয়, তো এই 2x মিনিট মানেই হচ্ছে সঠিকভাবে এই 16 মিনিট। তাই আমি লিখতে পারি এই 2x সমান সঠিকভাবে এই 16। কাটাকুটি করো, 2 দিয়ে যদি 16কে কাটি কত হবে? 8। তাহলে x সমান হয়ে যাচ্ছে 8। এবার যদি কোশ্চেন আমাদের বলতো যে এ নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে, সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে সঠিক উত্তর 8 মিনিট হয়ে যেত। আর যদি কোশ্চেনে বলতো বি নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে, সেক্ষেত্রে আমি তো এখানে 3x মিনিট লিখেছিলাম, তো এই 3x এর এই 3 গুণ এক্সের জায়গায় যদি 8 বসিয়ে দিয়ে 3 8 গুণ করলে 24 মিনিট, সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যেত। তো কোশ্চেন এখানে আলাদা আলাদা জিজ্ঞেস করেনি, কোশ্চেনে বলেছে একত্রে অর্থাৎ একসাথে ওই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত মিনিট সময় লাগবে। তো সেক্ষেত্রে এ ও বি দুটি নল একসাথে যখন বলবে, তখন তোমরা ফর্মুলা ইউজ করে করতে পারো, এলসিএম পদ্ধতিতে করতে পারো, অথবা 1/8 যোগ 1/24 ওইভাবে করতে পারো। তো অঙ্কটি আমি ফর্মুলা দিয়ে করে দিচ্ছি। ফর্মুলা দিয়ে করলে এর আলাদাভাবে এই যে 8 মিনিট সময় লাগছে, এই 8 লিখব, গুণ বি এর এই যে আলাদাভাবে 24 মিনিট সময় লাগছে, 24কে লিখব, বাই দুটি নল একসাথে যখন বলবে এই দুটি সংখ্যাকে যোগ করে নিচে বসাবো, অর্থাৎ 8 আর 24 যোগ করে নিচে বসাবো। তো 8 এর সাথে 24 যোগ করলে কত হবে? 32। 32কে নিচে বসাবো, ব্যাস এটা কাটাকুটি করলে আমাদের উত্তর হয়ে যাবে। তো 8 দিয়ে ওপর নিচ কাটছে, এখানে 8 4 32, 4 6 24, তাহলে সমান 6 মিনিট হচ্ছে। এই 6টা থাকছে, 6 মিনিট থাকছে। তাহলে অপশন সি 6 মিনিট হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ একত্রে এই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হতে 6 মিনিট সময় লাগবে। কোশ্চেন নম্বর 47 যে অঙ্কটি আছে, এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে, যদি কোনো ছাড় না দিত তার কত শতাংশ লাভ হতো? তো পুরোপুরি এরকম ধরনের অঙ্ক ম্যাথসল টিচার ফেসবুক পেজে ও ফেসবুক প্রাইভেট গ্রুপে এর আগে করিয়েছি। তো সেখানে আমি বলেছিলাম বিক্রয় মূল্য দুটো ক্ষেত্রে হয়, একটা হচ্ছে ধার্য মূল্যের উপর আর একটা হচ্ছে ক্রয় মূল্যের উপর, এবং এই যে দুটো বিক্রয় মূল্য হবে, দুটো বিক্রয় মূল্য কিন্তু সমান হবে, ঠিক আছে। তো এই কোশ্চেন এখানে বলেছে ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে বিক্রি করা হচ্ছে। 15% ছাড় মানে 100 থেকে 15 বিয়োগ মানে 85%। 85% মানে 85/100। তো এটা হয়ে যাচ্ছে একটা বিক্রয় মূল্য, যেটা ধার্য মূল্যের উপর হয়। ছাড় বা ডিসকাউন্ট দিয়ে যেটা হয় সেটা ধার্য মূল্যের উপর হয়। আর যখনই কোশ্চেনে বলবে লাভে বা ক্ষতিতে, সেটা হয়ে যায় ক্রয় মূল্যের উপর। তো 19% লাভ করছে মানে ক্রয় মূল্যের উপর 19% লাভ করছে, তাই তো। তাহলে 19% লাভে বিক্রয় মূল্য কত হবে? এই ক্রয় মূল্যকে লিখব, তারপরে গুণ দিয়ে 19% লাভ মানে 100 সাথে 19 যোগ করবো। 100 সাথে 19 যোগ করলে 119% মানে 119% মানে 119/100, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য আমরা দুটো পাচ্ছি, একটা হচ্ছে ধার্য মূল্যের উপর, আরেকটা হচ্ছে ক্রয় মূল্যের উপর। এই দুটো বিক্রয় মূল্য কি বলেছি আমি? সমান হয়। কোশ্চেনে তাই বলেছিল ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে যে বিক্রয় মূল্যটা হচ্ছে, বিক্রি করার ফলে 19% লাভ করছে, মানে ক্রয় মূল্যের উপর যে বিক্রয় মূল্য হবে, দুটো বিক্রয় মূল্য কিন্তু সমান হবে, ঠিক আছে। মাঝখানে সমান থাকে এবং দুই দিকে গুণ থেকে আমরা নিচ নিচ কাটতে পারবো, সেই হিসেবে 100 100 কেটে দিলাম। 85 আর 119 আমরা জানি 17 দিয়ে কাটাকুটি, একেবারে 17 দিয়ে কাটছি, 17 5 85, 17 7 হয়ে যাচ্ছে 119। তাহলে আমি যদি এখন ধার্য মূল্য ক্রয় মূল্যের অনুপাত বের করতে চাই, সেক্ষেত্রে ধার্য মূল্যের সাথে কত গুণ আছে? 5 গুণ আছে, কোনাকুনি 5টাকে লেখো। ক্রয় মূল্যের সাথে কত গুণ আছে? 7 গুণ আছে, কোনাকুনি লেখো 7টাকে।
ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ধার্য মূল্য যদি 7 হয়, ক্রয় মূল্য কত হচ্ছে 5, এটা অনুপাতের দিক দিয়ে। এইবার কোশ্চেনে বলেছে যদি কোনো ছাড় না দিত তবে তার কত শতাংশ লাভ হতো। যদি কোনো ছাড় না দিত মানে হচ্ছে ক্রয় মূল্য মানে 5 টাকা, আমি যেহেতু দ্রব্যটি 5 টাকা অনুপাতের দিক দিয়ে বলছি, দ্রব্যটি যদি 5 টাকায় কিনে আমি যদি 7 টাকা, ধার্য মূল্য মানে 7 টাকা বইয়ের উপর যেটা প্রিন্ট থাকে সেটাকেই বলি ধার্য মূল্য, বা দ্রব্যটি, এখানে দ্রব্যর কথা বলেছে, তো দ্রব্যর উপর যে দামটা লেখা আছে অনুপাতের দিক আমি 7ই বলছি। 5 টাকায় কিনে আমি যদি 7 টাকায় সরাসরি বিক্রি করি, আমার লাভ কত হবে? 7 থেকে 5 বিয়োগ করলে 2 টাকা হয়ে যাবে লাভ, তাই তো? কোশ্চেনে শতকরা লাভ জানতে চাইছে, শতকরা লাভ মানে লাভ বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 5 গুণ 100, অর্থাৎ 5 টাকায় কিনে এর উপর লাভ কত 2 টাকা, তাহলে 100 টাকায় কত লাভ, এর সাথে গুণ 100, কাটাকুটি করো, 5 20 100, 2 এর সাথে 20 গুণ করে দাও 40%, 100 দিয়ে গুণ করেছি মানে একটা পার্সেন্ট হলো, অর্থাৎ 100 টাকায় 40 টাকা লাভ। তো এই 40% কোন অপশানে আছে? অপশান বিতে আছে, তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে যে কোশ্চেনটি আছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 123, 178 এবং 244কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। তো আমরা সকলেই 1 থেকে 20 পর্যন্ত নামটা খুব ভালো মুখস্থ, তো যাদের নামটা খুব ভালো মুখস্থ তারা খুব সহজেই এই অপশান টেস্ট করেই তাড়াতাড়ি করতে পারবে, ঠিক আছে? তো অপশান টেস্ট করে আমি দেখাচ্ছি এখানে। এবার যেহেতু এখানে আমি প্রত্যেকটা অপশান দেখাচ্ছি না, যেটা সঠিক উত্তর সেটা ধরে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এখানে যেহেতু অপশান ডি 11 সঠিক উত্তর, তো এটা ধরে আমি বোঝাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ 11 দিয়ে যদি 123কে ভাগ করি যা ভাগশেষ থাকবে, 11 দিয়ে 178কে ভাগ করলে তাই ভাগশেষ থাকবে, 11 দিয়ে 244কে ভাগ করলে ওই একই ভাগশেষ থাকবে, ঠিক আছে? অর্থাৎ তিনটা ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, তো সেটাই আমি দেখাচ্ছি 11 দিয়ে ভাগ করে। তো প্রথমে আমি 11 দিয়ে 123কে ভাগ করছি, দেখো ভাগশেষ 2 আসছে, এটা আমরা মনে মনেই ভাগটা করতে পারি, তবু আমি করে দেখালাম। এখন আমি 11 দিয়ে 178কে ভাগ করব, দেখবো ভাগশেষ ওই একই অর্থাৎ 2 আসে কিনা দেখব। তো এখানে দেখতে পাচ্ছি আমি ভাগশেষ 2 আসছে, আচ্ছা, তো দুটো ক্ষেত্রে আমার ভাগশেষ 2 আসছে। এবার আমরা দেখব 244কেও 11 দিয়ে আমরা ভাগ করব, ভাগ করে দেখব এই 2 ভাগশেষ আসছে কিনা, ঠিক আছে? তো দেখা যাক। তো দেখতে পাচ্ছি এখানেও ভাগশেষ 2 এলো, তিনটে ক্ষেত্রেই ভাগশেষ আমরা 2 পাচ্ছি। কোশ্চেনে বলেছিল প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, তো একই ভাগশেষ পাচ্ছি, তাই এখানে অপশন ডি 11 হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেনে বলেছে অরুণের ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি 170 এবং নম্বরের পার্থক্য 10, ইংরেজি ও অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত কত? 4টি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। তো এই অঙ্কটি অপশন টেস্ট করে করলে তাড়াতাড়ি করতে পারবো। তো প্রথমে এই অপশন এতে ইংরেজি অঙ্কের প্রাপ্ত নম্বরের অনুপাত এই 9:8 থেকে আমি ধরে নিলাম অরুণ ইংরেজিতে 90 নম্বর পেয়েছে এবং অঙ্কতে 80 নম্বর পেয়েছে। কীভাবে পেলাম? অনুপাতের এই 9:8, 9-এর পর একটা শূন্য দিয়ে 90 করে দিয়েছি, 8-এর পর একটা শূন্য দিয়ে 80 করে দিয়েছি, অর্থাৎ অনুপাতের এই 9:8 প্রত্যেকের সাথে আমি 10 গুণ করেছি। 9-এর সাথে 10 গুণ করলে 9 গুণ করলে 90 হচ্ছে, 8-এর সাথে 10 গুণ করলে 8 গুণ করলে 80 হচ্ছে। এবার কোশ্চেনে প্রথমে এখানে কি বলেছিল? অরুণের ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি, সমষ্টি মানে যোগফল 170 বলেছিল। তো আমি দেখলাম এই 90-এর সাথে 80 যোগ করলে তো 170ই হচ্ছে, কোশ্চেনের সাথে পুরোপুরি মিলছে। এবং নম্বরের পার্থক্য বলেছিল 10, পার্থক্য মানে বিয়োগফল, তো 90 থেকে 80 বিয়োগ করে আমি দেখলাম 10 আসছে, এটাও কোশ্চেনের সাথে পুরোপুরি মিলছে, তাই অপশন এ 9:8 হয়ে যাবে সঠিক উত্তর। আমাদের অন্য অপশনে যাওয়ার আর দরকার নেই। কোশ্চেনে বলেছে অরুণের ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি বা যোগফল 170 এবং নম্বরের পার্থক্য বা বিয়োগফল 10 হলে ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের অনুপাত কত? তো এই ধরনের অঙ্ক আমি তোমাদের আগে করিয়েছি এবং সেখানে বলেছিলাম এখানে প্রথম বিষয় কি আছে? ইংরেজি। তো ইংরেজিতে কত নম্বর পেয়েছে বের করতে হলে সমষ্টির সঙ্গে পার্থক্য যোগ করে বাই 2 করব। সমষ্টি বলেছে 170 আর পার্থক্য বলেছে 10, 170-এর সঙ্গে 10 যোগ করলে 180, 180কে 2 দিয়ে ভাগ করলে অথবা কাটাকুটি করলে অথবা অর্ধেক করলে 90 হয়, তাহলে অরুণ ইংরেজিতে 90 নম্বর পেয়েছে। আর আরেকটা সাবজেক্ট যেটা আছে যেখানে অঙ্ক বলেছে, এটা আমাদের বের করতে হলে সমষ্টি বিয়োগ পার্থক্য বাই 2 করব। তো সমষ্টি 170 বিয়োগ 10, পার্থক্য 10 বিয়োগ 10, 170 থেকে 10 বিয়োগ করলে 160, 160কে 2 দিয়ে ভাগ করব অথবা কাটাকুটি করব অথবা অর্ধেক করব। তো 160-এর অর্ধেক কত? 80, তাহলে অরুণ অঙ্কেতে 80 নম্বর পেয়েছে আর ইংরেজিতে 90 নম্বর পেয়েছে। দেখো 90-80 যোগ করলে 170, 90 থেকে 80 বিয়োগ করলে 10, ঠিকঠাক আছে। এবার কোশ্চেনে কি বলেছে? ইংরেজি অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত, এটা অনুপাত বার করতে দিয়েছে। তো এক্ষেত্রে এই শূন্য কেটে দাও, তাহলে অনুপাত হচ্ছে এই 9:8, এই 9:8 আছে অপশন এতে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেনে বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7, সংখ্যা দুটির সমষ্টি কত অর্থাৎ যোগফল কত? কোশ্চেনে দুটি সংখ্যার অনুপাত এই 3:5 থেকে আমি একটি সংখ্যা ধরে নিলাম 3x এবং আরেকটি সংখ্যা আমি এই অনুপাত 5 থেকে ধরে নিলাম 5x, ঠিক আছে। এবার কোশ্চেনে বলেছে প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে, অর্থাৎ 3x-এর সঙ্গেও আমি 10 যোগ করব, 5x-এর সাথেও আমি 10 যোগ করব। 10 যোগ করা হলে দুটো ক্ষেত্রেই 10 যোগ করা হলে নতুন যে সংখ্যা দুটি হবে সেই নতুন সংখ্যা দুটির অনুপাত বলেছে 5:7, মানে হচ্ছে 5/7। কোনাকুনি গুণ করে এক্সের মানটা তোমরা বের করে নাও। কোনাকুনি যদি আমি গুণ করি 7×3 = 21x প্লাস 7×10 গুণ করলে 70,
সমান এদিকটা কোনাকুনি গুণ করে 5 5 25x প্লাস 5 10 গুণ করলে কত 50, 25x থেকে 21x বিয়োগ করলে কত 4x, আর 70 থেকে 50 বিয়োগ করলে কত 20। তাহলে 4x সমান যদি 20 হয়, x সমান কত 4 দিয়ে 20কে কাটো 5, মানে x সমান কত হচ্ছে 5 হচ্ছে। x সমান আমি 5 পেলাম। কোশ্চেনে জিজ্ঞেস করতে সংখ্যা দুটির সমষ্টি কত। সংখ্যা দুটির মধ্যে একটি সংখ্যা আমি 3x ধরেছিলাম, আরেকটি সংখ্যা 5x ধরেছিলাম। যোগ করো, সমষ্টি মানে যোগ করতে বলছে। 3x এর সাথে 5x যোগ করলে কত 8x। এখন এই 8x এর x এর মান আমি কত জেনে গেছি 5 জেনে গেছি। 8 5 গুণ করে দাও 40। তাহলে সংখ্যা দুটির সমষ্টি বা যোগফল 40। এই 40 আছে অপশন বিতে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর যে অঙ্কটি আছে, একটি পাত্রে 20 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আরও একবার করার পর পাত্রে দুধের পরিমাণ কত লিটার থাকবে। পুরোপুরি এই ধরনের অঙ্ক এর আগে আমি করিয়েছি। এই ধরনের অঙ্ক আসলে ফর্মুলা ইউজ করলে আমরা তাড়াতাড়ি করতে পারবো। তো ফর্মুলাটি দেখে নাও তোমরা। ফর্মুলাটি হচ্ছে, ধরো একটি পাত্রে x লিটার দুধ আছে, পাত্রটি থেকে y লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আরও একবার করার পর পাত্রে দুধের পরিমাণ কত লিটার থাকবে। তো এটার ফর্মুলা হচ্ছে x গুণ ব্র্যাকেটে x মাইনাস ওয়াই বাই এক্স। এবার যতবার টোটাল হবে সেটা লিখবো। যেমন এখানে দেখো কোশ্চেনে প্রথমে একবার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করেছে, এই পদ্ধতি আরও একবার করেছে, টোটাল দুবার, তাই পাওয়ার এখানে 2 দেবো। ঠিক আছে, তো এটা তোমরা দেখে নেবে কতবারের কথা বলেছে, যতবার বলবে সেটাকে মাথায় লিখবে। আচ্ছা, এবার x মানে এখানে কত, প্রথমে যে দুধটা ছিল কত লিটার 20 লিটার, তো x এর জায়গায় 20 লেখো, গুণ এখানে x এর জায়গায় যদি 20 লিখি, কত লিটার দুধ তুলে নেওয়া হয়েছে 4 লিটার দুধ তুলে নিয়েছে, এই y মানে হচ্ছে 4, তাহলে 20 থেকে 4 বিয়োগ করলে আমি একেবারে 16 লিখছি, বাই এখানে x মানে আবার সেই আমরা 20কেই লিখবো, পাওয়ারে যেরকম স্কোয়ার আছে মানে 2 যেরকম আছে দিলাম। তাহলে 20 গুণ এটা 16/20, পাওয়ারে 2 আছে মানে দুবার লিখলাম, একবার 16/20 লিখলাম, আরও একবার লিখবো। কাটাকুটি করো, এই 20 এই 20 কেটে দিলাম, ওপর নিচ 2 দিয়ে কাটছি, 2 8 16, 2 10 20, তাহলে উপরে 16 8 গুণ করলে 128, এর নিচে থাকছে 10, মানে একের পর একটা শূন্য, মানে একটা ডিজিটের আগে দশমিক, অর্থাৎ 12.8 হচ্ছে। ঠিক আছে, এটাই সঠিক উত্তর হবে। এই 12.8 আছে অপশন ডিতে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেনে বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7, সংখ্যা দুটির সমষ্টি কত অর্থাৎ যোগফল কত। তাহলে কোশ্চেনে প্রথমে দুটি সংখ্যার অনুপাত ছিল 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করার ফলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয়ে গেছে 5:7। তাহলে অনুপাতে আগে প্রথম সংখ্যাটা ছিল 3, পরে হয়ে গেছে 5, বাড়লো কত 2 বাড়লো। একইভাবে দ্বিতীয় সংখ্যাটা অনুপাতে 5 ছিল, পরে হয়ে গেছে 7, এটা কত বাড়লো, এটাও 2 বাড়লো, 2 দিক দিয়ে 2 করে বাড়ছে, তাহলে অনুপাতের দিক দিয়ে 2 করে বাড়ছে, যেটা কোশ্চেনে সঠিকভাবে বলছে প্রতিটির সঙ্গে 10 যোগ করলে মানে সঠিকভাবে 10 বাড়ছে, তাই আমরা লিখতে পারি অনুপাতের এই 2 সমান সঠিকভাবে 10। এটা যদি কাটাকুটি করি, দেখো এখানে 2 1 কে 2 কেটেছি, 2 5 10, তাহলে 1 সমান সঠিকভাবে কত 5। কোশ্চেনে জিজ্ঞেস করতে সংখ্যা দুটির সমষ্টি কত, সংখ্যা দুটির সমষ্টি মানে যোগফল কত। তো একটা অনুপাতে 3 আছে, একটা 5 আছে, 3 আর 5 যোগ করলে 8 হচ্ছে। এটা অনুপাতের দিক দিয়ে সঠিকভাবে বের করতে হলে আমরা যেহেতু অনুপাতের 1 সমান সঠিকভাবে 5 জানি, তাহলে অনুপাতের 8 সমান 8-এর সাথে 5 গুণ করলে 40, অপশন বি। এক ছাত্র প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে 8 টাকা এইভাবে সঞ্চয় করতে শুরু করে। 12 দিনে সে মোট কত টাকা সঞ্চয় করতে পারবে। এবার ছাত্রটি কীভাবে সঞ্চয় করছে কোশ্চেন থেকেই তোমরা বোঝার চেষ্টা করো। দেখো ছাত্রটি প্রথম দিনে 1 টাকা সঞ্চয় করছে, আবার এই 1-এর সাথে যদি 2 গুণ করি তাহলে 2 টাকা দ্বিতীয় দিনে সঞ্চয় করছে, আবার এই 2-এর সাথে 2 গুণ করলে 4 টাকা এটা তৃতীয় দিনে সঞ্চয় করছে, আবার এই 4-এর সাথে 2 গুণ করলে 8 টাকা চতুর্থ দিনে সঞ্চয় করছে, আবার এই 8-এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে 16 টাকা সঞ্চয় করবে পঞ্চম দিন। তো এইভাবে 12টা দিন এইভাবে কিন্তু সঞ্চয় করছে। এবার আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা টার্ম 2 গুণ করে করে হচ্ছে, অর্থাৎ গুণোত্তর প্রগতিতে আছে, তো এরকম যোগফলের ক্ষেত্রে আমরা একটি ফর্মুলার মাধ্যমে খুব সহজেই করতে পারবো। তো ফর্মুলাটি কি তোমরা দেখে নাও, a গুণ r⁻n−1 বাই r−1। এবার এখানে a মানে হচ্ছে ফার্স্ট টার্ম অর্থাৎ প্রথম পদ যেটা আছে, প্রথম পদ এখানে যেহেতু 1 আছে তাই a সমান হয়ে যাচ্ছে 1। আচ্ছা, r মানে হচ্ছে কমন রেশিও, কমন রেশিও হচ্ছে এখানে যে প্রত্যেক ক্ষেত্রে যে 2 গুণ করে করে হচ্ছে এই rই হয়ে যাবে এই 2। ঠিক আছে, প্রত্যেক ক্ষেত্রেই দেখো গুণ 2 করে করে হচ্ছে, 16কে 8 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি, 8কে 4 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি, 2কে 1 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি, তাই r সমান হয়ে যাবে 2। আচ্ছা, এই যে পাওয়ারে n আছে, n সমান হয়ে যাবে 12, যেহেতু 12 দিনের কথা বলেছে তাই 12টা টার্ম হবে, তাই n সমান হয়ে যাবে 12। তো মান বসিয়ে দিয়েছি, এর জায়গায় 1 বসিয়েছি, আর এর জায়গায় এখানে 2 বসিয়েছি, n মানে 12 বসিয়েছি, বিয়োগ 1 বসিয়েছি, নিচে r−1 মানে 2 - 1 বসিয়েছি। এবার 2 টু দি পাওয়ার 12 মানে 12টা 2 গুণ হবে, তো আমরা সকলেই জানি 12টা 2 গুণ করলে
4096 হয়, বিয়োগ 1 যেরকম আছে লিখলাম, নিচে 2 থেকে 1 বিয়োগ করলে 1 লিখলাম, আর পাশে 1 গুণ ছিল, এটা লিখলেও চলে না লিখলেও চলে। আচ্ছা, এইবার 4096 থেকে 1 বিয়োগ করলে 4095 বাই 1 মানে 4095 হবে, তাই তো? তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে 4095। এই 4095 আছে অপশন সিতে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। একটি নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9261টি ভোট পেয়ে থাকেন, তবে মোট ভোটার কত? 4টি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। কোশ্চেনে মোট ভোটার সংখ্যা কত জানতে চেয়েছে, তো আমি ধরে নিলাম মোট ভোটার সংখ্যা হচ্ছে x জন। এবার কোশ্চেনের প্রথম দিকে বলেছে নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন, তো আমি তো মোট ভোটার সংখ্যা x জন ধরেছি, তাহলে x জনের মধ্যে যদি 25% ভোটার ভোটদানে বিরত থাকেন, তাহলে ভোট দিয়েছেন কতজন? এই x লিখলাম গুণ দিয়ে, 25% যদি বিরত থাকেন তাহলে ভোট দিয়েছে 100 থেকে 25 বিয়োগ করলে 75%, মানে 75/100 এতজন ভোট দিয়েছেন। এবার এই যতজন ভোট দিয়েছেন তার মধ্যে আবার 2% ভোট বাতিল হয়, তাহলে গ্রাহ্য ভোট কতগুলো? 100 থেকে 2 আমরা বিয়োগ করলে কত? 98%। 98% মানে 98/100, তো এতগুলো ভোট গ্রহণ করা হয়েছে, মানে এতগুলো ভোট হচ্ছে গ্রাহ্য ভোট। এবার এই গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি কত পেয়েছেন? 75% পেয়েছেন এই গ্রাহ্য ভোটের। তো এই গ্রাহ্য ভোটের 75% মানে গ্রাহ্য ভোট তো লেখাই আছে, গুণ দিয়ে 75% মানে 75/100 এতগুলো ভোট পেয়েছে যিনি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, মানে জিতেছেন। যেটা সঠিকভাবে কোশ্চেনে বলেছে যিনি নির্বাচিত হয়েছেন তিনি 9261টি ভোট সঠিকভাবে পেয়েছেন, তাই সমান মাঝখানে দিয়েছি। এবার কাটাকুটি করেছি, ওপর নিচ 25 দিয়ে কেটেছি, 25 3 75, 25 4 100, এখানেও কেটেছি ওপর নিচ 25 3 75, 25 4 100, এখানে ওপর নিচ কেটেছি 2 দিয়ে, 2 দিয়ে 98কে কাটলে 49, আর এখানে 100কে 2 দিয়ে কাটলে 50। এবার এখানে উপরে 3 এখানে থাকছে, এখানে 3 থাকছে, 3 3 গুণ করলে 9, 9 দিয়ে যদি আমি 9261 কাটি তাহলে 1029 হয়। এবার 49 দিয়ে 1029কে কাটলে 21 হয়, ঠিক আছে? তাহলে উপরে আর এখানে কিছু থাকছে না, নিচে কি থাকছে? 4 গুণ 50 গুণ 4, এটার সাথে এটা কোনাকুনি গুণ হবে, তো 50 4 গুণ করলে 200, 200 4 গুণ করলে 800, 800 সাথে 21 কোনাকুনি গুণ করলে 16800, ঠিক আছে? তাহলে মোট ভোটার সংখ্যা যেটা আমরা x ধরেছিলাম সেই x আমাদের কত বেরোলো? 16800, তার মানে মোট ভোটার হয়ে যাবে 16800। এই 16800 আছে অপশন বিতে, তাই অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আজ 28শে জানুয়ারি কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদের যে প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেল, তো এটি সেই পরীক্ষার প্রশ্নপত্র। তো এখানে প্রথমে যে অঙ্কটি আছে 1000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা। পুরোপুরি এই ধরনের অঙ্ক আমি তোমাদের আগে করিয়েছি, আগে যে করানো হয়েছিল সেই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আগে এই ধরনের অঙ্ক কিন্তু করানো হয়েছিল, ঠিক আছে? প্রথমে আমরা 1000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা হচ্ছে বের করে নেব। সেক্ষেত্রে আসলে 1000 টাকা লিখলাম, 10% হারে চক্রবৃদ্ধির ক্ষেত্রে 100 সাথে 10 যোগ হবে, মানে 110/100, এটা হবে 1 বছরের, ঠিক আছে? আমাদের 3 বছরে বলেছে, তাই এটাকে আমরা 3 বার লিখবো। 110/100 একবার লিখেছি, এটা হচ্ছে 1 বছরের। 110/100 আরেকবার লিখলে এটা হয়ে যাবে 2 বছরের। 110/100 আরেকবার যদি লিখি এটা হয়ে যাবে 3 বছরের, ঠিক আছে? 3 বছরের এটা সুদে আসলে, এর থেকে যখন আমি আসল অর্থাৎ 1000 টাকাটা বিয়োগ করে দেবো তখনই সেটা হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ এই 3 বছরের, ঠিক আছে? তো এখানে উপর নিচ 0 0 কেটে সবকটা শূন্য কেটে গেছে, থাকছে এই 3টে 11 গুণ আকারে আছে। তো 11 11 গুণ করলে 121, 121 সাথে 11 গুণ করলে আমরা সকলেই জানি 1331 টাকা, এটা সুদে আসলে। এর থেকে যদি আমি আসল অর্থাৎ 1000 টাকাটা বিয়োগ করে দিই 331 টাকা হয়ে যাবে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে? এইবার 3 বছরের আমরা সরল সুদ বার করবো। তো সরল সুদ বের করার ফর্মুলা আমরা জানি PRT/100। তো পি এখানে কত আছে? 1000 গুণ আর মানে কত আছে? 10, 10%, 10% মানে 10/100 গুণ দিয়ে এখানে সময়টা বলেছে 3 বছর, তো লিখলাম। এটা করলে আমরা সরল সুদ পেয়ে যাব। তো ওপর নিচ দুটো শূন্যর সাথে দুটো শূন্য কেটে দিলাম, 3-এর সাথে 100 গুণ করলে 300 টাকা হয়ে যাবে সরল সুদ। এই সরল সূত্রটা তোমরা মনে মনে করে নিতে পারো। 1000 টাকার 10% হচ্ছে 100 টাকা, ওটা 100 টাকা হচ্ছে 1 বছরের সরল সুদ। এখানে 3 বছরে বলেছে, 1 বছরের সরল সুদ 100 টাকা হলে 3 বছরের সরল সুদ 100 গুণ 3 মানে 300 টাকা। মনে করা যায়, অথবা ফর্মুলা দিয়ে তোমরা করতে পারো, ঠিক আছে? যাই হোক, পার্থক্য আমরা বের করতে দিয়েছি কোশ্চেনে। চক্রবৃদ্ধি সুদ 3 বছরের 331 টাকা আর সরল সুদ 3 বছরের 300 টাকা। তাহলে কোশ্চেনে বলেছে পার্থক্য কত টাকা, পার্থক্য মানে বিয়োগফল কত টাকা। তো চক্রবৃদ্ধি সুদ 331 থেকে সরল সুদ এই 300 টাকা বিয়োগ করলে, 331 থেকে 300 বিয়োগ করলে 31 টাকা হয়ে যাবে পার্থক্য। এই 31 টাকা আছে অপশন ডিতে, অপশন টি হয়ে যাবে সঠিক উত্তর। তো আমি এই কোশ্চেন থেকে এই 1000 টাকার 10% হারে 3 বছরের সরল সুদ কত হবে আগে বের করে নিচ্ছি। ধরো আমি 1000 টাকা ব্যাংকে রেখেছি, তাহলে 10% হারে ব্যাংক প্রথম বছর আমাকে কত টাকা সুদ দেবে? 100 টাকা সুদ দেবে। এটা আমরা মনে বলতে পারি
100 টাকা ব্যাংক, এই 10% মানে 100 টাকা যদি ব্যাংকে রাখি, ব্যাংক আমাকে 10 টাকা সুদ দেয়, তাহলে 1000 টাকা ব্যাংকে রাখলে ব্যাংক আমাকে 100 টাকা সুদ দেবে, তাই তো? এটা তোমরা এইভাবে করতে পারো। দেখো পার্সেন্ট যখন থাকবে শেষের দিক থেকে দুটো শূন্য বাদ যায়, তাহলে এই দুটো শূন্য যদি বাদ দিই তাহলে পড়ে থাকছে কত? 10, 10 গুণ করলে 100, এইভাবে করতে পারো, ঠিক আছে? তাহলে 1000 টাকা 10% হচ্ছে 100 টাকা। এবার সরল সুদের ক্ষেত্রে তোমরা মনে রাখবে প্রত্যেক বছর সুদের পরিমাণটা একই হয়, মানে প্রথম বছর যদি সরল সুদ 100 টাকা হয়, দ্বিতীয় বছর সুদ হিসেবে 100 টাকাই পাবো, তৃতীয় বছর সুদ হিসেবে আমি 100 টাকাই পাবো, ঠিক আছে? তাহলে 1000 টাকা যদি আমি ব্যাংকে জমা রাখি, 3 বছরের টোটাল সুদ আমি কত পাবো? 100, 100, 100 যোগ করলে 300 টাকা সুদ পাবো, ঠিক আছে? তো যাই হোক, আমার 3 বছরের সরল সুদ পেয়ে গেলাম 1000 টাকার, 3 বছরের সরল সুদ হচ্ছে 300 টাকা। এবার আমরা বার করবো চক্রবৃদ্ধি সুদ, তাই তো? এবার চক্রবৃদ্ধি সুদ বের করতে হলে এই 1000 টাকার প্রথম বছরে যা সুদ হয়েছে তার 10% দ্বিতীয় বছরে আসবে, আবার এই 100 টাকার 10% তৃতীয় বছরে আসবে, ঠিক আছে? একইভাবে দ্বিতীয় বছরে এই যে সরল সুদ 100 টাকা হচ্ছে, এটারও 10% আমরা তৃতীয় বছরে লিখব, কিন্তু তৃতীয় বছরে এই যে সরল সুদ 100 টাকা হচ্ছে, এটার 10% কিন্তু আমরা নেব না। তার কারণ হচ্ছে তৃতীয় বছরের শেষে মানেই 3 বছর পুরো কমপ্লিট, আর সময় নেই, ফলে এটার উপর 10% কিন্তু আমরা নিতে পারবো না, ঠিক আছে? তো যাই হোক, আমি যেরকম বললাম সেই অনুযায়ী করবো। এখন এখানে প্রথম বছরের সরল সুদ এই যে 100 টাকা হচ্ছে, 100 টাকা 10% আমি কি বলেছি? দ্বিতীয় বছরে লিখবো, তৃতীয় বছরেও লিখবো। তো 100 টাকা 10% কত? দেখো, পার্সেন্ট থাকলে শেষের দিকে থেকে দুটো শূন্য বাদ যায়, দুটো শূন্য বাদ থাকলে কত থাকছে? 1, 1-এর সাথে 10 গুণ করো 10 টাকা। তাহলে এটা দ্বিতীয় বছরে যেমন 10 হলো, এই 10টা তৃতীয় বছরেও আমরা লিখবো, ঠিক আছে? আবার দ্বিতীয় বছরে এই যে সরল সুদ 100 টাকা আছে, এই 100 টাকারও 10% আমরা তৃতীয় বছর লিখতে পারবো। তো 100 টাকার 10% কত? 10 টাকায়, ঠিক আছে? লিখলাম, আমি তো করে দেখালাম 10 হচ্ছে। আচ্ছা, এইবার এই যে দ্বিতীয় বছরে এই যে 10 টাকা হচ্ছে, এই 10 টাকারও আবার 10% আমরা নেব। 10 টাকার 10% কত হবে? মনে করতে পারো, অথবা রাফে করে নাও তোমরা, অথবা পার্সেন্ট থাকলে বলেছি আমি দুটো শূন্য বাদ যায়, এই একটা শূন্য বাদ যাবে, বাদ গেলে কত থাকবে? 1 যোগ করলে 1 গুণ করলে 1 1 রাফে করে নিতে পারো তোমরা। 10 গুণ 10% মানে 10/100, উপর নিচ শূন্য শূন্য কাটলো, কত হচ্ছে? 1 হচ্ছে, ঠিক আছে? ব্যাস, তাহলে পুরো কমপ্লিট। এই পুরোটা সবকটা যদি যোগ করো চক্রবৃদ্ধি সুদ হবে, ঠিক আছে? তো দরকার নেই আমার পুরোটা যোগ করো, আমাদের পার্থক্য বলেছে, পার্থক্য মানে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের বিয়োগফল কত বলেছে। তো বিয়োগফল কী হবে? আমরা জানি ওপরের 3টে সরল সুদ, এই 100, এই 100, এই 100, এই 3টে যোগ করলে সরল সুদ, এই 3টে 100 বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে বাকি নিচের যেগুলো থাকবে সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। কত হচ্ছে যোগ করলে? দেখো, 10 10 20, তার সঙ্গে 10 যোগ করলে 30, তার সঙ্গে 1 যোগ করলে 31। তাহলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত হচ্ছে? 31 টাকা, ঠিক আছে? কোশ্চেন থেকে আমরা কী পেয়েছিলাম? 3 বছরের সরল সুদ কত পেয়েছিলাম? 100 100 100 যোগ করলে 300 টাকা। আর 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত পাচ্ছি আমরা? সবকটা যোগ করলে দেখো, এখানে 100 100 100 যোগ করলে 300, এই সরল সুদের এই 300 টাকা তো নেবই, তার সাথে নিচের যা যা পেয়েছি আমরা, দেখো 10 10, 3টে 10 আছে মানে 30, তার সঙ্গে 1 যোগ করলে 31, ঠিক আছে? তাহলে উপরে 300 আর নিচে 31 যোগ করলে 331, এটা হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ। কোশ্চেনে বলেছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য মানে বিয়োগফল কত? 331 থেকে 300 বিয়োগ করলে 31, ঠিক আছে? তো এই কারণে বলা হয় ওপরের এই 3টে সরল মানে 3টে ওপরে সরল সুদ বাদ দিলে বাকি যে সংখ্যাগুলো পড়ে থাকছে সেগুলো যোগ করে দিলেই হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, যেটা আমি বললাম 10 10 10 30, তার সঙ্গে 1 যোগ করলে 31 টাকা হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, ঠিক আছে? কোশ্চেনে বলেছে 1000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা? তো তোমরা মনে রাখবে, কোশ্চেনে যদি 3 বছরের বলে সেক্ষেত্রে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য বের করার ফর্মুলা হচ্ছে এই পার্থক্য গুণ 100³ বাই r² গুণ 300 প্লাস r সমান হয়ে যাচ্ছে আসল। এখানে এই আর মানে হচ্ছে সুদের হার, অর্থাৎ যেটা পার্সেন্টে থাকে, এখানে কোশ্চেনে 10% বলেছে, তার মানে আর সমান হয়ে যাবে 10। তো আরের জায়গায় আমি 10 লিখব। তো সেই মতো আরের জায়গায় যদি আমি 10 লিখি, তো 10 স্কোয়ার মানে 10 10 গুণ করলে হয়ে যাবে 100, ঠিক আছে? তারপরে গুণ দিয়ে এখানে যে 300 প্লাস আর, এখানে আরের জায়গায় আমি 10 লিখব, 300 সাথে 10 যোগ করলে হবে 310। আর এখানে উপরে পার্থক্য কোণ 100³ ছিল, তো পার্থক্য লিখেছি গুণ দিয়ে, 100³ মানে হচ্ছে 100কে আমরা 3 বার গুণ আকারে লিখবো, তাই 100 গুণ 100 গুণ 100 লিখেছি। আসলটা কোশ্চেনে প্রথমে বলে দিয়েছে কত? 1000 টাকা, তাই আসলের জায়গায় আমি এই 1000 লিখে দিয়েছি। এইবার ওপর নিচ 100 100 কেটে দিয়েছি, এবার ওপর নিচ 0 0 কেটে দিয়েছি, এরপর এখানেও একের পর এখানে দুটো শূন্য আর এখানে একটা শূন্য, টোটাল 3টে শূন্য হচ্ছে, এদিকেও একের পর 3টে শূন্য আছে, তাই সব শূন্য কেটে দিয়েছি। তাহলে এই পার্থক্য সমান 31 সাথে 1 কোণাকুণি গুণ করলে 31 1 কে 31, অপশানটি 31 হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেনে বলেছে যদি 84 গুণ 13 সমান 8, 37 গুণ 13 সমান 6, 26 গুণ 11 সমান 6 হয়, তাহলে 56 গুণ 22 সমান কত? এটা যেহেতু রিজনিংয়ের প্রশ্ন, কীভাবে আমরা দেখব 84 গুণ 13 থেকে 8 আসছে, ঠিক আছে? তো আমি দেখলাম 84-এর এই 8-এর সাথে 4 যোগ করলে 12 হয়, আবার এই 13-র এই 1-এর সাথে 3 যোগ করলে 4 হয়, তো 12 থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলেই দেখতে পেলাম আমি 8 পেয়েছি। তো একইভাবে পরেরটাও কী হচ্ছে সেটাই আমরা দেখব।
পরের এই 37 গুণ 13তে আমি দেখলাম 37-এর 3-এর সাথে 7 যোগ করলে 10, আবার 1-এর সাথে 3 যোগ করলে 4, 10 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে এই 6 পাচ্ছি, আগের মতোই পেলাম। একইভাবে যদি আমি এখানে 26 গুণ 11 করি, দেখো 2-এর সাথে 6 যোগ করলে 8, আর এখানে 1-এর সাথে 1 যোগ করলে 2, 8 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 6 পাচ্ছি। তাহলে কোশ্চেন আমাদের যেটা বের করতে সেটা হচ্ছে 56 গুণ 22 সমান কত। তো একইভাবে করলে এই 56 গুণ 22-এর 56-র 5-এর সাথে 6 যোগ করলে 11, আর এখানে 22-এর 2-এর সাথে 2 যোগ করলে 4, 11 থেকে 4 বিয়োগ করলে 7 হচ্ছে। তো এটাই সঠিক উত্তর হবে, অপশান এ 7 হয়ে যাবে সঠিক উত্তর। সরলতম মান নির্ণয় করুন। 12 পূর্ণ 1/3 যোগ 10 পূর্ণ 5/6 বিয়োগ 7 পূর্ণ 2/3 বিয়োগ 1 পূর্ণ 4/7। তো এটা সমান কত হবে? চারটি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। এরকম অঙ্ক সহজভাবে করার জন্য সামনে পূর্ণ সংখ্যায় যে সংখ্যাগুলো আছে এগুলোর হিসাব আমরা আগে করে নেব। যেমন এখানে 12-এর সাথে 10 যোগ করলে 22, 22 থেকে 7 বিয়োগ করলে 15, 15 থেকে 1 বিয়োগ করলে 14 হচ্ছে, 14 লিখলাম। এর সাথে ভগ্নাংশ যেগুলো আছে সেগুলোকে আমরা লিখব। প্রথমে আছে 1/3 যোগ 1/3, তারপরে যোগ 5/6 আছে, তারপরে বিয়োগ 2/3 আছে লিখব, তারপরে বিয়োগ 4/7 আছে লিখব। ঠিক আছে, এখন এই ভগ্নাংশগুলোর হরে অর্থাৎ নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলোর আমরা লসাগু করব। যেমন এখানে 3 আছে, 6 আছে, এখানে 3 আছে, এখানে 7 আছে, এদের লসাগু যদি করি তাহলে লসাগু হয়ে যাবে 42, যেটাকে আমরা নিচে লিখব। আচ্ছা, এবার এখানে প্রথমে এখানে হরে অর্থাৎ নিচে কত আছে? 3 আছে, তো 3 আমরা এখানে খুঁজব। 3 খুঁজে পেলাম। 3 বাদ দিয়ে যে দুটি সংখ্যা আছে 2 সাথে গুণ করলে কত? 14, 14-র সঙ্গে উপরের 1 গুণ করব, গুণ করলে 14 একে 14, অর্থাৎ আমি যেটা বলতে 3-এর সাথে কত গুণ করলে 42 হয়? 14 গুণ করলে, তাই উপরের 1-এর সাথে 14 গুণ করে 14 একে 14 লিখেছি। ঠিক আছে, এরপরে এখানে নিচে কত আছে? 6 আছে, তো 6 আমি এখানে খুঁজবো। দেখো 3 দুগুণে 6 খুঁজে পেয়েছি। 6 বাদ দিলে যে সংখ্যাটা থাকছে সেটার সঙ্গে উপরের সংখ্যা গুণ করব, তো 7, 7-এর সঙ্গে 5 গুণ করলে 35। তাহলে এখানে 6-এর সাথে কত গুণ করলে 42 হয়? 7 গুণ করলে 42, যত গুণ করবো তার সঙ্গে উপরের সংখ্যা গুণ হয়, তো যেহেতু 6-এর সঙ্গে 7 গুণ করে 42, 7 5-এ গুণ করে 35। ঠিক আছে, এরপর এখানে 3 আছে, তো 3টা আমরা খুঁজে পেয়েছি। 3 বাদ দিলে যে সংখ্যা দুটি আছে তার সঙ্গে উপরের সংখ্যা গুণ করব, তো 3 বাদ দিলে 7 দুগুণে 14, 14-র সঙ্গে 2 গুণ করলে 28। তাহলে আমরা বলতে পারি 3-এর সাথে 14 গুণ করলে যেহেতু 42, তাই 2-এর সাথে 14 গুণ করলে 28। আচ্ছা, এরপর কি আছে? 7, 7-এর 7 আমরা খুঁজে পেয়েছি। 7 বাদ দিলে 3 দুগুণে 6, 6-এর সঙ্গে 4 গুণ করলে 42, অর্থাৎ 7 6 42 বলে 4 6 24 হয়েছে। ঠিক আছে, এখন তোমরা 14-র সাথে 35 যোগ করে যা হবে তার থেকে 28 বিয়োগ করো, তার থেকে 24 বিয়োগ করে উপরে বসো, অথবা আমি দেখলাম এখানে 35 থেকে যদি 28 আমি বিয়োগ করি, 35 থেকে 28 বিয়োগ করলে আমার হচ্ছে যে 7, মানে +7 হচ্ছে, তাহলে আমার যোগটা আরও সুবিধা হবে। দেখো 14-র সাথে 7 যোগ করলে আমি 21, 21 থেকে যদি 24 বিয়োগ করি -3 হয়, তাই তো? আচ্ছা, এইবার এই 14টাকে আমি একটু ভেঙে নেব, তাহলে আমার সুবিধা হবে। 13 + 1 করে দিলাম, আর এখানে প্লাসে মাইনাসে -3/42, তাই এটা কাটাকুটি করে নিচ্ছি। 3 1 3, 3 14 42, মানে 1/14। ঠিক আছে, এইবার এই 13কে যেরকম আছে লিখলাম, প্লাস এই 14টা লসাগু হবে। এখানে 14 1 14, তার থেকে 1 বিয়োগ মানে 13। এবার 13 + 13/14 মানে এটাকে আমরা জুড়ে দিতে পারবো 13 পূর্ণ 13/14, কারণ 13 + 13 14, 13/14 মানে যা, 13 পূর্ণ 13/14 মানে তাই, তাই এটাকে আমরা এরকম জুড়ে দিতে পারি। ঠিক আছে, তো এই 13 পূর্ণ 13/14 হয়ে যাবে সঠিক উত্তর, যেটা আছে অপশন সিতে, তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেনে বলেছে একটি ঘড়ি প্রতি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে যায়। সকাল 7টার সময় একটি সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো। বিকেল 4টে 20 মিনিটের সময় ত্রুটিপূর্ণ ঘড়িটিতে কত সময় দেখাবে? অঙ্কটি শুরু করার আগে কোশ্চেন আমাদের কী বলেছে সেটাকে আমাদের ভালো করে বুঝতে হবে। দেখো কোশ্চেন এখানে বলেছে সকাল 7টার সময় একটি সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ি বলতে ত্রুটিপূর্ণ ঘড়িটির অর্থাৎ ভুল ঘড়িটির কথা বলা হয়েছে, তো সেই ভুল ঘড়িটির সময় মেলানো হয়েছে। ঠিক আছে, মিলিয়ে বিকেল 4টে 20 মিনিটের সময়, অর্থাৎ সঠিক ঘড়িতে যখন বিকেল 4টে 20 মিনিট বাজে তখন সেই ভুল ঘড়িটিতে কত সময় দেখাবে? ভুল ঘড়িটিতে সময় কম দেখাবে। কেন সময় কম দেখাবে? দেখো কোশ্চেনে বলে দিয়েছিল যে একটি ঘড়ি বলতে ভুল ঘড়িটির অর্থাৎ ত্রুটিপূর্ণ ঘড়িটির কথা বলা হয়েছে। সেই ত্রুটিপূর্ণ ঘড়িটিতে প্রতি ঘন্টায় 6 মিনিট করে সময় পিছিয়ে যাচ্ছে। তাহলে সঠিক ঘড়িতে যখন বিকেল 4টে 20 মিনিট সময় দেখাবে তখন ত্রুটিপূর্ণ ঘড়িটাতে কম সময় দেখাবে। তো কত সময় দেখাবে সেটাই আমরা দেখব এই 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, তো এবার শুরু করছি। তাহলে এখন আমরা ওই ঘড়ি অর্থাৎ ওই ত্রুটিপূর্ণ ঘড়ি অর্থাৎ ওই ভুল ঘড়িটিতে সকাল 7টা থেকে শুরু করে বিকেল 4টে 20 মিনিট পর্যন্ত কতটা সময় আগে দেখে নেব। সেক্ষেত্রে সকাল 7টা থেকে শুরু করে বিকেল 4টে 20 মিনিট পর্যন্ত সময় হয়ে যাবে 9 ঘন্টা 20 মিনিট। কীভাবে পেলাম তোমাদের বলি। দেখো সকাল 7টা থেকে 12টা পর্যন্ত 5 ঘন্টা, 12টা থেকে বিকেল 4টে 20 মিনিট পর্যন্ত 4 ঘন্টা 20 মিনিট, টোটাল হয়ে যাবে 5 ঘন্টার সঙ্গে 4 ঘন্টা 20 মিনিট যোগ করলে 9 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, এবার আমি চাইছি এই 9 ঘন্টা 20 মিনিট পুরোটাকে ঘন্টায় নিয়ে যেতে। সেক্ষেত্রে এটা তো 9 ঘন্টা পুরোপুরি 9 ঘন্টাতেই আছে, তাই 9কে লিখলাম। আর এই যে 20 মিনিট আছে, মিনিটকে ঘন্টায় নিয়ে যেতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, অথবা 20/60 লিখবো আমরা।
তাহলে সেটা ঘন্টা হয়ে যাবে। তাহলে 9 ঘন্টা 20 মিনিট মানে 9 পূর্ণ 20/60 ঘন্টা। এবার এই 20 আর 60 তোমরা কাটাকুটি করে নাও, ওপর নিচ 20 দিয়ে কেটেছি, 20 × 20 20 3 60। তাহলে এটা তো মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে অপ্রকৃত ভগ্নাংশ আনবো। সেক্ষেত্রে 3 যেরকম আছে থাকলো, এখানে গুণ হয় ওপরেরটা যোগ হয়, 3 9 গুণ করলে 27, 27-এর সঙ্গে ওপরে 1 যোগ করলে 28, 28/3 ঘন্টা। ঠিক আছে, এইবার কোশ্চেনে প্রথমে বলেছিল ত্রুটিপূর্ণ ঘড়িটিতে প্রতি ঘন্টায় অর্থাৎ 1 ঘন্টায় যদি 6 মিনিট করে পিছিয়ে যায়, তাহলে দেখব এই সকাল 7টা থেকে বিকেল 20 মিনিট পর্যন্ত সময় তো 28/3 ঘন্টা, তাহলে 28/3 ঘন্টায় কতটা সময় পিছিয়ে যায় সেটা আমরা দেখব। ঠিক আছে, 1 ঘন্টা যদি 6 মিনিট পিছিয়ে যায়, 28/3 ঘন্টার সময় পিছিয়ে যাবে। এই 28/3 গুণ 6 মিনিট, কাটাকুটি করলে এখানে 3 দিয়ে 6কে কাটলে 2 হয়, যেহেতু 3 দুগুণে 6, 28 দুগুণে গুণ করলে 56 মিনিট। তাহলে সঠিক ঘড়িতে যখন বিকেল 4টে 20 মিনিট দেখাচ্ছে, তখন ত্রুটিপূর্ণ ঘড়িটিতে অর্থাৎ ভুল ঘড়িটিতে এই 4টে 20 মিনিটের থেকে 56 মিনিট সময় পিছিয়ে যাবে। তো 4টে 20 মিনিট থেকে যদি আমি 56 মিনিট বিয়োগ করি, সেই সময়টাই ওই ত্রুটিপূর্ণ ঘড়িটিতে অর্থাৎ ভুল ঘড়িটিতে সময় দেখাবে। এই 4টি অপশানের মধ্যে কোনো একটি সঠিক উত্তর হয়ে যাবে। এখানে এই 4টে 20 মিনিটকে আমরা লিখব 4 ঘন্টা 20 মিনিট, এর থেকে আমরা 56 মিনিট বিয়োগ করব। কিন্তু বিয়োগ করার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, ওপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা হয়ে গেছে। তাই এরকম ক্ষেত্রে এখানে ঘন্টার থেকে একটা ঘন্টা আমরা মিনিটের ঘরে নিয়ে আসবো। ঠিক আছে, তো 4 ঘন্টার থেকে 1 ঘন্টা যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে তখন 4 ঘন্টাটা হয়ে যাবে 3 ঘন্টা। আর 1 ঘন্টা যদি এদিকে আমি নিয়ে চলে এসেছি, 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। তাহলে 60 মিনিটের সঙ্গে এই 20 মিনিট তখন যোগ হয়ে গিয়ে 80 মিনিট হয়ে যাবে। তাহলে বুঝলাম আমরা যে 4 ঘন্টা 20 মিনিট মানে যা, 3 ঘন্টা 80 মিনিট মানেও তাই। ঠিক আছে, তো এটা করার একটাই উদ্দেশ্য, দেখো উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা হয়ে গেছে। এবার আমরা 80 থেকে 56 খুব সহজেই বিয়োগ করতে পারবো। তো 80 থেকে 56 বিয়োগ করলে 24 মিনিট হচ্ছে, আর এদিকে 3 ঘন্টা নিচে নেমে গেল। তাহলে এই 3 ঘন্টা 24 মিনিট অর্থাৎ 3টে 24 মিনিট এই ত্রুটিপূর্ণ ঘড়িটিতে সময় দেখাবে। তো এই 3টে 24 মিনিট আছে অপশান এতে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ সঠিক ঘড়িতে যখন বিকেল 4টে 20 মিনিট সময় দেখাবে, তখন ওই ত্রুটিপূর্ণ ঘড়িটিতে অর্থাৎ ভুল ঘড়িটিতে 3টে 24 মিনিট সময় দেখাবে। ঠিক আছে, কোশ্চেনে বলেছে সকাল 7টার সময় একটি সঠিক ঘড়ির সাথে ওই ভুল ঘড়িটিকে মেলানো হয়েছে। তাহলে সকাল 7টা থেকে বিকেল 4টে 20 মিনিট পর্যন্ত সময় হচ্ছে 9 ঘন্টা 20 মিনিট। এবার কোশ্চেনে প্রথমে বলেছে ওই ভুল ঘড়িটিতে প্রতি ঘন্টায় অর্থাৎ প্রতি 1 ঘন্টায় 6 মিনিট করে সময় পিছিয়ে গেলে, এই 9 ঘন্টা 20 মিনিটের মধ্যে প্রথমে আমি 9 ঘন্টায় দেখবো কতটা সময় পিছিয়ে যাচ্ছে, তারপর 20 মিনিটে কতটা সময় পিছিয়ে যাচ্ছে দেখবো, তারপর সেই সময় দুটো যোগ করে দেবো। তাহলে টোটাল এই 9 ঘন্টা 20 মিনিট সময় কতটা পিছিয়ে যাচ্ছে সময় সেটা আমরা দেখবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে কোশ্চেনে কী বলেছিল, ভুল ঘড়িটিতে প্রতি 1 ঘন্টায় 6 মিনিট করে সময় পিছিয়ে গেলে এই 9 ঘন্টায় সময় পিছিয়ে যাবে। 9-এর সাথে 6 গুণ করলে 54 মিনিট, আর এই 20 মিনিটের সময় পিছিয়ে যাবে 2 মিনিট। যেহেতু কোশ্চেনে বলেছিল প্রতি ঘন্টায় মানে 60 মিনিট, মানে 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে যদি 6 মিনিট করে সময় পিছিয়ে যায়, তাহলে এখানে 20 মিনিট আছে, তাহলে 20 মিনিটে 2 মিনিট করে সময় পিছিয়ে যাবে। তাহলে সকাল 7টা থেকে বিকেল 4টে 20 মিনিট পর্যন্ত এই যে টোটাল সময় 9 ঘন্টা 20 মিনিট, এই 9 ঘন্টা 20 মিনিটের টোটাল কত সময় পিছিয়ে যাচ্ছে? 54 মিনিটের সঙ্গে 2 মিনিট যোগ করলে 56 মিনিট সময় পিছিয়ে যাচ্ছে। তাহলে সঠিক ঘড়িটিতে যখন বিকেল 4টে 20 মিনিট সময় দেখাবে, তখন ত্রুটিপূর্ণ ঘড়িটিতে অর্থাৎ ভুল ঘড়িটিতে বিকেল 4টে 20 মিনিট থেকে 56 মিনিট সময় পিছিয়ে যাবে। তো সেক্ষেত্রে এই 4টে 20 মিনিট অর্থাৎ এই 4 ঘন্টা 20 মিনিট থেকে 56 মিনিট সময় যদি আমি বিয়োগ করে দিই, তাহলে ভুল ঘড়িটিতে কত সময় দেখাবে সেটা আমরা পেয়ে যাব। তো বিয়োগটা তো প্রথম পদ্ধতিতে দেখিয়েছি, 4 ঘন্টা 20 মিনিট মানে যা, 3 ঘন্টা 80 মিনিট মানেও তাই। তো 3 ঘন্টা 80 মিনিট থেকে 56 মিনিট বিয়োগ করলে 3 ঘন্টা 24 মিনিট অর্থাৎ 3টে 24 মিনিট। এই 3টে 24 মিনিট আছে অপশান এতে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে বুঝতে পারলাম আমরা যে বিকেল 4টে 20 মিনিটের সময় ওই ত্রুটিপূর্ণ ঘড়িটিতে অর্থাৎ ওই ভুল ঘড়িটিতে 3টে 24 মিনিট সময় দেখাবে। কোশ্চেনে বলেছে এ এবং বি সাইকেলে চেপে যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল। কোনো এক সময় বি এর থেকে 180 মিটার এগিয়ে ছিল। পরবর্তী 70 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে? এ আর বি দুজনে তো একই দিকে যাচ্ছে, এর গতিবেগ বেশি, এ প্রতি 1 সেকেন্ডে 8 মিটার যাচ্ছে আর বি প্রতি 1 সেকেন্ডে 5 মিটার যাচ্ছে। তাহলে এ বি এর থেকে প্রতি 1 সেকেন্ডে কত মিটার এগিয়ে আছে? প্রতি 1 সেকেন্ডে এ বি এর থেকে 3 মিটার এগিয়ে আছে। তাহলে এই 1 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব যদি 3 মিটার হয়, কোশ্চেনে এই যে 70 সেকেন্ড বলেছে, তাহলে 70 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত হবে? 70 গুণ 3 করব, 70 গুণ 3 করলে 210 মিটার। এবার এখানে কোশ্চেনে কি বলেছে, কোনো এক সময় বি এর থেকে 180 মিটার এগিয়ে ছিল। দেখো কোশ্চেন এখানে বলেছিল বি এর গতিবেগ কম, তবুও কিন্তু বি এর থেকে 180 মিটার এগিয়ে গেছে। কিন্তু পরবর্তী 70 সেকেন্ডে কিন্তু এর গতিবেগ বেশি থাকবে আর বি এর গতিবেগ কম থাকবে। সেই হিসেবে এ তখন বিকে টপকে চলে যাবে, অর্থাৎ এ বিকে অতিক্রম করে চলে যাবে, মানে এই 180 মিটার অতিক্রম করে যাবে। তাহলে পরবর্তী 70 সেকেন্ডে এই টোটাল 210 মিটারের মধ্যে এ বিকে এই 180 মিটার অতিক্রম করে গেলে
তখন এ এবং বি এর মধ্যে দূরত্ব কত থাকবে? 210 থেকে এই 180 বিয়োগ করব, বিয়োগ করলে 30 মিটার। তো এটাই হয়ে যাবে পরবর্তী 70 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব। এই 30 মিটার আছে অপশান সিতে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এক ব্যক্তি 2000 টাকা দুটি অংশে ভাগ করে 1 বছরের জন্য ব্যাংকে রাখেন। প্রথম ও দ্বিতীয় অংশে যথাক্রমে 10% ও 20% হারে সুদ দিলে মোটের ওপর সে 320 টাকা সুদ পায়। প্রথম অংশ কত টাকা ছিল? পুরোপুরি এই ধরনের অঙ্ক আমি ম্যাথসলভ টিচার ফেসবুক পেজে ও ফেসবুক প্রাইভেট গ্রুপে করিয়েছি। সেখানে যেভাবে অঙ্কটি করিয়েছি সেভাবেই এই অঙ্কটি এখন আমি করাবো, ঠিক আছে? কোশ্চেন এখানে বলেছে প্রথম অংশে 10% হারে সুদ দেয়। তো 2000 টাকার 10% কত? 200 টাকা। কীভাবে পেলাম দেখো, মনে রাখবে তোমরা পার্সেন্টের ক্ষেত্রে শেষের দিক থেকে 2 শূন্য বাদ দেবে। 2 শূন্য যদি বাদ দিই তাহলে 20 থাকছে, 20 10 গুণ করলে 200, ঠিক আছে? একইভাবে দ্বিতীয় অংশ তোমরা করবে 2000 টাকার 20%, এটা দ্বিতীয় অংশে লিখবে। 2000 টাকার 20% কত হয়? 400 টাকা। কীভাবে পেলাম? আমি বলেছি পার্সেন্ট থাকলে শেষের দিক থেকে 2 শূন্য বাদ দেবে, তাহলে থাকছে কত? 20 গুণ করলে দেখো 400 টাকা। তাহলে দ্বিতীয় অংশে হচ্ছে 400 টাকা। এবার কোশ্চেনে বলেছে মোটের ওপর সুদ বলেছে কত? 320 টাকা। তো এরকম যদি থাকে অ্যালিগেশন মেথড ইউজ করতে পারবো, কারণ অ্যালিগেশন মেথডের নিয়ম অনুযায়ী প্রথম অংশের সুদ আমি কোশ্চেন থেকে পেয়ে যাচ্ছি কত? 200 টাকা। দ্বিতীয় অংশের সুদ পেয়ে যাচ্ছি কোশ্চেন থেকে পেয়ে যাচ্ছি কত? 400 টাকা। আর এই দুটো অংশ মিলিয়ে মোটের ওপর যে সুদ সেটা হচ্ছে 320 টাকাটা কোশ্চেনে বলে দিয়েছে, এটাও আমরা পেয়ে যাচ্ছি। তো এরকম থাকলে অ্যালিগেশন মেথডে অঙ্ক আমরা করতে পারবো। অ্যালিগেশন মেথডের নিয়ম অনুযায়ী কোনাকুনি বিয়োগ করতে হয়, সেই হিসেবে এখানে 320 থেকে 200 বিয়োগ করলে 120, এদিকটাও কোনাকুনি আমরা বিয়োগ করব। সেই হিসেবে এখানে 400 থেকে 320 বিয়োগ করলে 80 হচ্ছে। এবার এটাকে আমরা অনুপাতে নিয়ে আসবো। তো কাটাকুটি করা দেখো, এই শূন্য কাটো, 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 3 12। তাহলে প্রথম অংশ দ্বিতীয় অংশের অনুপাত আমরা কত পাচ্ছি? 2:3 পাচ্ছি। কোশ্চেনে বলেছে এক ব্যক্তি 2000 টাকাটাকে দুটো অংশে ভাগ করেছিল। এই দুটো অংশের মধ্যে প্রথম অংশটা কত টাকা ছিল সেটা জানতে চেয়েছে। সেই হিসেবে প্রথম অংশ কত টাকা ছিল? টোটাল তো ছিল 2000 টাকা, গুণ প্রথম অংশে অনুপাতে আমরা করে দেখতে পাচ্ছি 2 আছে। টোটাল মিলিয়ে কত? 2 আর 3 যোগ করলে 5। প্রথম অংশ দ্বিতীয় অংশ মিলিয়ে টোটাল হচ্ছে 5। 5-এর মধ্যে 2 ছিল কত? প্রথম অংশ। কোশ্চেনে সঠিকভাবে জানতে চাইছে 2000 টাকার মধ্যে প্রথম অংশ কত টাকা, এর সাথে আমরা 2000 গুণ করেছি। কাটাকুটি করো, 5 দিয়ে যদি 2000কে কাটি কত? 400। 400 সাথে 2 গুণ করো, 800 টাকা। তো এই 800 টাকাই হয়ে যাবে সঠিক উত্তর, যেটা রয়েছে অপশান ডিতে, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। এই 800 টাকাটা তোমরা আরেকভাবে বের করতে পারতে। সেই হিসেবে দেখো এখানে প্রথম অংশ অনুপাতে কত হচ্ছে? 2 আছে, দ্বিতীয় অংশ অনুপাতে কত হচ্ছে? 3 আছে। তো এই অনুপাত থেকে তোমরা ধরো না প্রথম অংশটা আছে 2x টাকা আর দ্বিতীয় অংশটা আছে 3x টাকা, ঠিক আছে? টোটাল মিলিয়ে তাহলে কত হচ্ছে? 2x এর সাথে 3x যোগ করলে 5x টাকা, যেটা কোশ্চেনে সঠিকভাবে বলেছে দুটো অংশ মানে টোটাল কত? 2000 টাকা। তাই এই 5x সমান সঠিকভাবে আমরা এই 2000 টাকাটাকে লিখতে পারি। কাটাকুটি করো, 5 দিয়ে 2000কে কাটো, কত হচ্ছে? 400। তাহলে x সমান যদি 400 হয়, কোশ্চেনে বলেছে প্রথম অংশ কত টাকা ছিল? প্রথম অংশ আমি কত ধরেছি? 2x, এই অনুপাত থেকে 2x ধরেছি। তাহলে x সমান যদি 400 হয়, তাহলে 2x সমান 2 গুণ x এর জায়গায় 400 বসিয়ে দাও। 2 এর সাথে 400 গুণ করলে কত? 800 টাকা। এই 800 টাকা আছে অপশান ডিতে, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে যে কোশ্চেনটি আছে, এ বি এর 3 গুণ কর্মক্ষম এবং একটি কাজ এ বি এর 20 দিন আগে শেষ করে, তারা একত্রে অর্থাৎ একসাথে কাজটি কতদিনে শেষ করবে? কোশ্চেনে বলেছে এ বি এর 3 গুণ কর্মক্ষম, এর মানে হচ্ছে বি যদি একদিনে 1 ইউনিট কাজ করে, তাহলে এ বি এর 3 গুণ মানে 1-এর 3 গুণ, 1-এর সাথে 3 গুণ করলে কত? 3। তাহলে বি একদিনে যদি 1 ইউনিট কাজ করে, এ একদিনে 3 ইউনিট কাজ করবে। তো এবার মনে রাখবে দুজনের ক্ষেত্রে এরকম কাজের ক্ষমতাকে যদি উল্টে দিই সেটা সময়ের অনুপাত হয়, অর্থাৎ 3 যদি এখানে আসে আর 1 যদি কোনাকুনি এখানে আসে, সেটা হয়ে যায় এ ও বির সময়ের অনুপাত। অর্থাৎ এ যদি একদিনে কাজটি করে, বি সেই কাজটি করতে 3 দিন সময় নেবে। এবার এই অনুপাতে 1:3 থেকে আমি ধরে নিলাম এই 1কে ধরে নিলাম 1x দিন বা শুধু x দিন, আর এখানে 3 থেকে আমি ধরে নিলাম 3x দিন, ঠিক আছে? তাহলে এ যে কাজটা করতে x দিন সময় নেবে, বি সেই কাজটাই করতে 3x দিন সময় নেবে, ঠিক আছে? এবার এখানে কোশ্চেনে বলেছে একটি কাজ এ বি এর 20 দিন আগে শেষ করে, 20 দিন আগে শেষ করুক অথবা 20 দিন পরে শেষ করুক। এর মানে হচ্ছে এদের দুজনের মধ্যে সময়ের গ্যাপ বা পার্থক্যই হয়ে যাচ্ছে এই 20 দিন, মনে রাখবে তোমরা, ঠিক আছে? তো সেই হিসেবে 3x থেকে x যদি আমরা বিয়োগ করি তাহলে 2x দিন হয়। তো এই 2x দিন মানেই সঠিকভাবে হচ্ছে এই 20 দিন, তাই আমি লিখতে পারি এই 2x সমান সঠিকভাবে এই 20 দিন। কাটাকুটি করো, 2 দিয়ে 20কে কাটলে কত হচ্ছে? 10। তাহলে x সমান 10। তাহলে আমরা বুঝতে পারলাম এই যে কাজটা x দিনে করছে সেই x মানে আমরা জেনে গেছি কত? 10। তার মানে এই যে কাজটা করতে 10 দিন সময় নিচ্ছে, বি সেই কাজটা করতে 3x দিন। তো x এর জায়গায় এখানেও 10 বসিয়ে দিলে 3 10 গুণ করলে 30 দিন। অর্থাৎ এই যে কাজটা করতে 10 দিন সময় নিচ্ছে, বি সেই কাজটা করতে 30 দিন সময় নেবে। এবার কোশ্চেনে বলেছে তারা একসাথে কাজটি করলে কতদিনে শেষ করবে? তো একসাথে মনে রাখবে এ ও বি দুজনে একসাথে যখনই বের করতে দেবে সেক্ষেত্রে তোমরা ফর্মুলা দিয়ে করতে পারো, এলসিএম পদ্ধতিতে করতে পারো, অথবা 1/10 যোগ 1/30 ওইভাবে করতে পারো। তো এখানে অঙ্কটা আমি ফর্মুলা দিয়ে করছি। ফর্মুলা দিয়ে করলে এই যে এক আলাদাভাবে 10 দিনে করছিল এই 10কে লিখবে, আর বি যে এক আলাদাভাবে 30 দিনে করছিল 30কে লিখবে, আর নিচে যখন একসাথে বলবে নিচে প্লাস হয়, অর্থাৎ 10-এর সঙ্গে 30 যোগ করে নিচে বসাবে। 10-এর সাথে 30 যোগ করলে কত? 40। কাটাকুটি করো, উপর নিচ 0 0 কেটে দাও, তাহলে
আর একটু কাটাকুটি যাবে, 2 দুগুণে 4, 2 5 10, তাহলে উপরে থাকছে 5 3 গুণ করলে 15, নিচে থাকছে কত 2, 15কে তোমরা 2 দিয়ে ভাগ করতে পারো অথবা 15 অর্ধেক করে দাও। 15 অর্ধেক কত 7.5, মানে 7 পূর্ণ 1/2 দিন, অর্থাৎ এ ও বি দুজন একসাথে যদি কাজটি করে 7 পূর্ণ 1/2 দিনে শেষ করবে। এই 7 পূর্ণ 1/2 দিন আছে অপশানটিতে, অপশানটি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেনে বলেছে একটি আয়তক্ষেত্রাকার মাঠের পরিসীমা 20 সেমি এবং ক্ষেত্রফল 24 বর্গ সেমি হলে মাঠটির দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত সেমি? পার্থক্য মানে বিয়োগফল কত সেমি? তোমরা মনে রাখবে কোশ্চেনে যদি আয়তক্ষেত্রের পরিসীমা বলে দেওয়া থাকে তো সেই পরিসীমার অর্ধেক করলে অথবা পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে সেইটা হয়ে যায় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের যোগফল। ঠিক আছে, তো এখানে পরিসীমা কত বলেছে কোশ্চেনে? 20 বলেছে, তো 20-র অর্ধেক যদি করি অথবা 20কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 10 হয়। তাহলে আমরা বুঝতে পারলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের যোগফল হচ্ছে 10 সেমি। আচ্ছা, এরপর কোশ্চেনে বলেছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বলে দিচ্ছি কত? 24 বর্গ সেমি। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেটা কোশ্চেনে সঠিকভাবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 24 বর্গ সেমি বলেছে, তাই আমরা লিখতে পারি এই দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান 24 বর্গ সেমি। তো এখন আমরা দেখব 24 কত কত গুণ করলে হয়। তো সেক্ষেত্রে আমরা জানি 6 4 গুণ করলে 24 হয়, 8 গুণ 3 অর্থাৎ 8 3 গুণ করলে 24 হয়, 12 গুণ 2 অর্থাৎ 12 দুগুণে গুণ করলে 24 হয়, এছাড়াও 24 একে 24 হয়। কিন্তু এখানে আমরা দেখব কোনটাতে যোগ করে 10 হচ্ছে, মানে দৈর্ঘ্য প্রস্থ যোগ করে কোনটায় 10 হচ্ছে। প্রথমেরটাতে দেখো দৈর্ঘ্য 6 প্রস্থ 4, যদি আমি দৈর্ঘ্যের জায়গায় 6 বসাই প্রস্থের জায়গায় 4 বসাই, 6 আর 4 যোগ করলে 10, তাহলে আমরা বুঝতে পারলাম আয়তকার মাঠটির দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 6 সেমি, প্রস্থ হয়ে যাচ্ছে 4 সেমি। এবার কোশ্চেনে মাঠটির দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য বলেছে, পার্থক্য মানে বিয়োগফল, তো বিয়োগ করলে কত হচ্ছে? 6 সেমি থেকে 4 সেমি বিয়োগ করলে 2 সেমি, এটাই হয়ে যাবে দৈর্ঘ্য প্রস্থের মধ্যে পার্থক্য, 2 সেমি। অপশান ডি 2 হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেনে বলেছে একটি বিদ্যালয় 10 জন ছাত্রের গড় বয়স 10.3 বছর, এদের মধ্যে 3 জনের গড় বয়স 12 বছর এবং অন্য 5 জনের গড় বয়স 9 বছর হলে বাকি 2 জনের গড় বয়স কত বছর? কোশ্চেন এখানে প্রথমে বলেছে 10 জন ছাত্রের গড় বয়স 10.3 বছর, অর্থাৎ গড়ে এক একজন ছাত্রের বয়স যদি 10.3 বছর করে হয় তাহলে মোট এই 10 জন ছাত্রের মোট বয়স বা বয়সের যোগফল কত হবে? এই 10.3-এর সাথে 10 আমি গুণ করলে পেয়ে যাব। এবার এই গুণ করার ক্ষেত্রে এখানে এই যে 10.3 আছে, তোমরা দশমিক ছাড়াই এটাকে 103 ধরো, তো 103-এর সাথে 10 গুণ করলে 1030 কীভাবে হলো দেখো, 103 এককে 103 আর এই শূন্যটা এখানে লিখে দিয়েছি, তো 1030 হচ্ছে। এবার যেহেতু এখানে দশমিক ছিল, দশমিকের পর একটা ডিজিট আছে, তাই এখানে একটা ডিজিটের আগে দশমিক হবে, সেই হিসেবে শূন্যের আগে আমরা দশমিক দেব। তো শূন্যর আগে আমি দশমিক দিলাম। এবার দশমিকের পর শূন্য থাকলে সেই শূন্য কেটে যায়, তাহলে বিদ্যালয় এই 10 জন ছাত্রের মোট বয়স বা বয়সের যোগফল আমরা পেলাম কত? 103 বছর। এবার এই 10 জনের মধ্যে 3 জনের গড় বয়স বলে দিয়েছে 12 বছর, অর্থাৎ গড়ে এক একজনের বয়স 12 বছর করে হলে 3 জনের মোট বয়স বা বয়সের যোগফল কত হবে? 12 গুণ 3 সমান 36 বছর। এবং দিয়ে কোশ্চেনে বলেছে অন্য 5 জনের গড় বয়স 9 বছর, অর্থাৎ গড়ে এক একজনের বয়স 9 বছর করে হলে এই 5 জনের মোট বয়স বা বয়সের যোগফল হবে 9 গুণ 5 সমান 45 বছর। এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, কোশ্চেনে যদি গড় দেওয়া থাকে, আমাদের যদি মানে গড় বয়স যদি দেওয়া থাকে, আমাদের সেখান থেকে মোট বয়স বের করতে হয়। তো আমরা কি করব? গুণ করব। দেখো 10 জন ছাত্রের গড় বয়স বলে দিয়েছিল, আমরা মোট বয়স বার করেছি, গুণ করেছি। এই 10 জনের মধ্যে 3 জনের গড় বয়স 12 বছর বলে দিয়েছে, আমরা মোট বয়স বার করেছি, গুণ করেছি। অন্য 5 জনের গড় বয়স 9 বছর বলে দিয়েছে, আমরা মোট বয়স বার করেছি, গুণ করেছি। ঠিক আছে। আচ্ছা, কোশ্চেনে এই 10 জন ছাত্রের মধ্যে 3 জন এবং অন্য 5 জন মিলে টোটাল হচ্ছে 3 আর 5 যোগ করলে 8 জন। তো এই 8 জনের মোট বয়স বা বয়সের যোগফল হবে, এখানে 36-এর সাথে 45 যোগ করব, যোগ করলে 81 বছর। তাহলে কোশ্চেন থেকে 10 জন ছাত্রের মোট বয়স আমরা পেয়েছিলাম 103 বছর। এই 10 জনের মধ্যে 8 জনের মোট বয়স আমরা কোশ্চেন থেকে পেলাম কত? 81 বছর। তাহলে এই 10 জনের থেকে যদি 8 জনের বয়স আমি বিয়োগ করে দিই, তাহলে যে বাকি দুজন থাকবে সেই দুজনের মোট বয়স পেয়ে যাব। তো 10 জনের মোট বয়স কত? 103, আর 8 জনের মোট বয়স 81। তো 103 থেকে 81 বিয়োগ করলে 22 বছর। তো কোশ্চেনে আমাদের এই বাকি দুজনের মোট বয়স জানতে চাইনি, জানতে চাইছে গড় বয়স কত বছর। এবার আমি তোমাদের কি বলেছিলাম, গড় বয়স থেকে মোট বয়স বের করতে হলে গুণ করতে হয়। উল্টো দিক দিয়ে যদি আমরা দেখি, আমাদের যদি মোট বয়স জানা থাকে, গড় বয়স বের করতে হয়, তাহলে আমরা গুণ করবো না, তখন ভাগ করব। ঠিক আছে, তাই এখানে 22-কে 2 দিয়ে ভাগ করব। 22-কে 2 দিয়ে ভাগ করলে অথবা কাটাকুটি করলে 11 বছর হয়, অর্থাৎ গড়ে এই দুজনের প্রত্যেকের বয়স হচ্ছে 11 বছর। এই 11 আছে অপশান এতে, তাই অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেনে বলেছে একটি ঘড়িতে 6টা বাজার সময় 6টি ঘন্টা পড়তে 10 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 12টা বাজার সময় 12টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে?
কোশ্চেন এখানে বলেছে ঘড়িতে 6টা বাজার সময় 6টি ঘন্টা পড়তে, অর্থাৎ ডং ডং করে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তো এই 6টা ঘন্টা পড়তে গ্যাপ কত হচ্ছে? 1 2 3 4 5। ওই জন্যই বলা হয় যত ঘন্টা বলবে তার থেকে এক কম নেবে। যেমন এখানে 6টার ঘন্টা বলেছে, গ্যাপ কত হচ্ছে? 5। তো এই গ্যাপ 5-এর জন্য সময় লাগছে কত? 10 সেকেন্ড। এখন কোশ্চেন আমাদের জিজ্ঞেস করেছে ওই ঘড়িতে 12টা বাজার সময় 12টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে। তো আমি কি বলেছি, যত ঘন্টা বলবে তার থেকে এক কম নেবে। যেমন এখানে 6টির ঘন্টা বলেছিল বলে 6 থেকে এক কম নিয়ে আমি গ্যাপ 5-এর জন্য সময় লিখেছিলাম 10 সেকেন্ড। তাহলে এখন আমাদের 12টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে বলেছে, তো 12 থেকে এক কম নিয়ে নাও, কত হবে? 11। অর্থাৎ 12টি ঘন্টা পড়তে এই যে গ্যাপ 11, তো এই গ্যাপ 11-এর জন্য কত সেকেন্ড সময় লাগবে? সেক্ষেত্রে ঐকিক নিয়মে মাঝখানে আমাদের একে কত সময় লাগবে বের করে নেব। তো 5-এ যদি সময় 10 সেকেন্ড সময় লাগে, তাহলে একে সময় লাগবে 10/5 সেকেন্ড। এখানে কাটাকুটি করেছি, 5 দুগুণে 10 মানে 2 সেকেন্ড। তাহলে গ্যাপ 11-এর জন্য সময় লাগবে 11 গুণ 2 সমান 22 সেকেন্ড। তো এই 22 সেকেন্ড হয়ে যাবে সঠিক উত্তর। তো এই 22 সেকেন্ড আছে অপশন ডিতে, তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেনে বলেছে এ বি এবং সি একটি নদীর একই তীরে অবস্থিত 3টি ঘাট এবং বি ঘাটটি এ ও সি এর ঠিক মাঝখানে অবস্থিত। নদীর স্রোত সি থেকে এর দিকে। একটি নৌকা এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার এতে ফিরে আসতে মোট 6 ঘন্টা 20 মিনিট সময় নেয়। নৌকাটি এ থেকে সি পর্যন্ত যেতে 8 ঘন্টা সময় নেয়। সি থেকে এতে ফিরতে নৌকাটির কত সময় লাগবে? 4টি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। কোশ্চেন এখানে বলেছে এ বি এবং সি একটি নদীর একই তীরে অবস্থিত 3টি ঘাট। তারপরে কোশ্চেনে বলেছে বি ঘাটটি এ ও সি এর ঠিক মাঝখানে অবস্থিত। বি ঘাটটি এ ও সি এর ঠিক মাঝখানে অবস্থিত। তারপরে কোশ্চেনে বলেছে নদীর স্রোত সি থেকে এর দিকে। সি থেকে এর দিকে হচ্ছে নদীর স্রোত। তারপরে কোশ্চেনে বলেছে নৌকাটি এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার এতে ফিরে আসতে, মানে বি থেকে আবার এতে ফিরে আসতে মোট সময় নিয়েছে 6 ঘন্টা 20 মিনিট, মানে যাওয়া আসা মিলিয়ে। তারপরে কোশ্চেনে বলেছে নৌকাটি এ থেকে পুরো টানা সি পর্যন্ত যেতে 8 ঘন্টা সময় নেয়। এবার কোশ্চেন অনুযায়ী বি ঘাট যেহেতু এ ও সি এর ঠিক মাঝখানে আছে, তাই নৌকাটি এ থেকে সি পর্যন্ত যেতে এই যে টোটাল 8 ঘন্টা সময় নিচ্ছে, আমরা বলতে পারি এখানে যেহেতু বি ঘাট মাঝখানে আছে, তাই এই 8 ঘন্টার মধ্যে এ থেকে বি ঘাট পর্যন্ত যেতে নৌকাটির সময় লাগবে 4 ঘন্টা। আবার বি ঘাট থেকে সি ঘাট পর্যন্ত যেতে নৌকাটির সময় লাগবে 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টা 4 ঘন্টা যোগ করলে টোটাল সময় লাগছে এ থেকে সি পর্যন্ত যেতে 8 ঘন্টা সময় লাগছে। ঠিক আছে, তাহলে এখন আমরা জানতে পারলাম নৌকাটি এ ঘাট থেকে বি ঘাট পর্যন্ত যেতে 4 ঘন্টা সময় নিচ্ছে, তাই তো? আচ্ছা, এবার কোশ্চেন এখানে কি বলেছিল, নৌকাটি এ ঘাট থেকে বি ঘাট পর্যন্ত গিয়ে বি ঘাট থেকে এ ঘাট পর্যন্ত ফিরে আসতে মোট সময় নিচ্ছিল কত? 6 ঘন্টা 20 মিনিট। তো যাওয়ার সময়টা আমরা পেয়ে গেছি, এ ঘাট থেকে বি ঘাট পর্যন্ত যাওয়ার সময়টা 4 ঘন্টা পেয়ে গেছি। তাহলে এ ঘাট থেকে বি ঘাট পর্যন্ত যেতে নৌকাটি যদি 4 ঘন্টা সময় লাগে, বি ঘাট থেকে এ ঘাটে ফিরে আসতে নৌকাটির সময় লাগবে এই মোট এই 6 ঘন্টা 20 মিনিট সময় থেকে যাওয়ার সময়টা 4 ঘন্টা যদি বিয়োগ করে দিই, 2 ঘন্টা 20 মিনিট লাগবে বি থেকে এতে ফিরে আসতে। তোমরা এখানে কোশ্চেন থেকে মিলিয়ে দেখে নিতে পারো। দেখো কোশ্চেনে বলেছিল নৌকাটি এ ঘাট থেকে বি ঘাট পর্যন্ত গিয়ে আবার বি ঘাট থেকে এ ঘাট পর্যন্ত ফিরে আসতে মোট 6 ঘন্টা 20 মিনিট সময় নিচ্ছিল। তো সেক্ষেত্রে দেখো যাওয়ার সময় লাগছে 4 ঘন্টা, ফিরে আসার সময় লাগছে 2 ঘন্টা 20 মিনিট। টোটাল সময় 4 ঘন্টার সাথে 2 ঘন্টা 20 মিনিট যোগ করলে 6 ঘন্টা 20 মিনিট। ঠিকঠাক আছে। আচ্ছা, এখন কোশ্চেন আমাদের যেটা জিজ্ঞেস করছে সেটা হচ্ছে সি থেকে এতে ফিরে আসতে নৌকাটির কত সময় লাগবে। সি থেকে এতে ফিরে আসতে নৌকাটির কত সময় লাগবে, তাই তো? সেক্ষেত্রে আমরা এখন দেখো বি ঘাট থেকে এ ঘাটে ফিরে আসার সময়টা পেয়ে গেছি 2 ঘন্টা 20 মিনিট। এবার বি ঘাট যেহেতু মাঝখানে আছে, তাই বি ঘাট থেকে এ ঘাটে ফিরে আসতে যদি 2 ঘন্টা 20 মিনিট সময় লাগে, তাহলে সি ঘাট থেকে বি ঘাটে ফিরে আসতেও 2 ঘন্টা 20 মিনিটই সময় লাগবে, যেহেতু বি ঘাট মাঝখানে আছে, তাই তো? তাহলে সি ঘাট থেকে একেবারে টানা এ ঘাট পর্যন্ত আসতে টোটাল সময় লাগবে কত? এই 2 ঘন্টা 20 মিনিটের সাথে 2 ঘন্টা 20 মিনিট যদি যোগ করে দিই, 4 ঘন্টা 40 মিনিট সময় লাগবে। দেখো 2 ঘন্টা 4 ঘন্টা 20 মিনিট 20 মিনিট যোগ করলে 40 মিনিট, মানে টোটাল সময় লাগছে 4 ঘন্টা 40 মিনিট। এই 4 ঘন্টা 40 মিনিট আছে অপশন বিতে, তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেনটিতে বলা হয়েছে এক ব্যক্তি তার 2 মেয়ের নামে ব্যাংকে 15% হারে 2টি স্থায়ী আমানত এমনভাবে রাখলেন যে প্রত্যেকের বয়স 18 বছর হলে 38,000 টাকা করে পাবে। বড় মেয়ের বয়স 12 বছর হওয়ায় তিনি তার জন্য ছোট মেয়ের থেকে 4,800 টাকা বেশি রাখলেন। ছোট মেয়ের জন্য তিনি কত টাকা রেখেছিলেন? 4টি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। কোশ্চেনে যেটা বলেছে ব্যক্তিটি তার 2 মেয়ের নামে ব্যাংকে এমনভাবে টাকা রেখেছে যাতে প্রত্যেকের বয়স 18 বছর হলে 38,000 টাকা করে পাবে। অর্থাৎ বড় মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন বড় মেয়ে 38,000 টাকা করে পাবে। ছোট মেয়ের বয়স যখন 18 বছর তখন ছোট মেয়েও 38,000 টাকা করেই পাবে, একই পরিমাণ টাকা পাবে। ঠিক আছে, এইবার কোশ্চেনে বড় মেয়ের বয়স বলে দিয়েছে 12 বছর, কিন্তু বড় মেয়ের 18 বছর হতে হবে। 18 বছর হলে তবেই সে 38,000 টাকাটা পাবে, তাই তো? তো বড় মেয়ের এখন হচ্ছে 12 বছর, 18 বছর হতে বড় মেয়ের আর কত বছর বাকি?
6 বছর বাকি কীভাবে পেলাম? 18 থেকে 12 বিয়োগ করলে 6 বছর। তাহলে ব্যক্তিটি বড় মেয়ের নামে যে টাকাটা রেখেছিলেন অর্থাৎ আসল যা ছিল তার সাথে এই 6 বছরের সুদ যোগ করে যা হবে সেই সুদে আসলে মিলিয়ে টোটাল কত? 38,000 টাকাটা, তাই তো? এবার এই 6 বছর আমরা যদি পার্সেন্টেজের দিক দিয়ে সুদে আসলে কত সেটা যদি দেখতে চাই, তাহলে দেখো এখানে কোশ্চেনে প্রথমেই বলেছিল ব্যক্তিটি তার 2 মেয়ের নামে ব্যাংকে 15% হারে টাকা রেখেছে। আচ্ছা, 15% মানে হচ্ছে আসল যদি 100 টাকা, অর্থাৎ ব্যক্তিটি যদি 100 টাকা জমা রাখেন তাহলে 1 বছরের সুদ পাবেন কত? 15 টাকা, ঠিক আছে? তো এবার বিষয় হচ্ছে বড় মেয়ের সময়টা কত বাকি? 6 বছর বাকি। তাহলে 1 বছরের সুদ যদি 15 টাকা হয়, 6 বছরের সুদ কত হবে? 6 গুণ 15 করব সমান 90 টাকা হচ্ছে। তাহলে আসল 100 আর সুদ 90, আসল আর সুদ যোগ করলে কত হচ্ছে? 100 সাথে 90 যোগ করলে 190। তো এটা হচ্ছে পার্সেন্টের দিক দিয়ে 6 বছরের সুদে আসলে বড় মেয়ের টাকা হচ্ছে কত? 190%, যেটা সঠিকভাবে কোশ্চেনে বলেছে 38,000 টাকা, তাই তো? 18 বছর হয়ে গেলে 38,000 টাকা পাবে, এটা সঠিকভাবে। আরেকবার বলি, পার্সেন্টেজের দিক দিয়ে 6 বছরে বড় মেয়ে সুদে আসলে টোটাল কত টাকা পাবে? 190%, যেটা কোশ্চেন অনুযায়ী সঠিকভাবে বলেই দিয়েছে 38,000 টাকা পাবে 6 বছরে সুদে আসলে, ঠিক আছে? এইবার এটা একটু কাটাকুটি করে নিই, এই শূন্য কেটে দিলাম। আচ্ছা, 19 দিয়ে কাটবে, 19 একে 19, 19 দিয়ে যদি 19 দুগুণে 38, দুটো শূন্য চলে আসবে, 19 দিয়ে 3,800কে কাটলে 200 হচ্ছে। তার মানে এখানে এই 1% সমান সঠিকভাবে 200 টাকা। এবার বড় মেয়ের জন্য কত টাকা রেখেছিলেন এটা আসল বের করতে হলে সবসময় এখানে 100% হবে, মনে রাখবে তোমরা, ঠিক আছে? 100% বের করা মানেই হচ্ছে বড় মেয়ের জন্য তিনি কত টাকা রেখেছিলেন, অর্থাৎ সঠিকভাবে আসলটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে 1% সমান 200 টাকা হলে 100% সমান 100 সাথে আমি যদি 200 গুণ করি 20,000 টাকা। এটা মনে মনেই করতে পারো, অথবা এখানে 2 1কে 2 গুণ করলাম, 2 লিখলাম, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, টোটাল 4টে শূন্য, ঠিক আছে? 20,000 টাকা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম ব্যক্তিটি বড় মেয়ের জন্য 20,000 টাকা জমা রেখেছিলেন। এবার বিষয় হচ্ছে কোশ্চেনে বড় মেয়ের জন্য জানতে চাইনি, কোশ্চেনে জানতে চেয়েছে ছোটো মেয়ের জন্য তিনি অর্থাৎ ব্যক্তিটি কত টাকা জমা রেখেছিলেন, ছোটো মেয়ের জন্য জানতে চেয়েছে। তো সেক্ষেত্রে এখান থেকে কোশ্চেন থেকে আমরা পেয়ে যাব। তাই কোশ্চেন এখানে বলেছে তিনি বলতে ব্যক্তিটি বড় মেয়ের জন্য ছোটো মেয়ের থেকে 4,800 টাকা বেশি রাখলেন, অর্থাৎ ব্যক্তিটি বড় মেয়ের জন্য ছোটো মেয়ের থেকে যদি 4,800 টাকা বেশি রাখে তাহলে ছোটো মেয়ে বড় মেয়ের থেকে 4,800 টাকা কম পাবে। তাই এই বড় মেয়ের এই 20,000 থেকে যদি আমি এই 4,800 টাকাটা বিয়োগ করে দিই, সেই টাকাটা ছোটো মেয়ের জন্য তিনি রেখেছিলেন, তাহলে বিয়োগ করলে 15,200 টাকা হচ্ছে। তাহলে ছোটো মেয়ের জন্য তিনি 15,200 টাকা রেখেছিলেন। এই 15,200 টাকা অপশন বিতে আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেনে বলেছে একটি ট্রেন 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে, বিপরীত দিক থেকে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? কোশ্চেনে যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে ট্রেনটা যেদিকে চলছে তার বিপরীত দিক দিয়ে ব্যক্তিটি আসছে, তাই বিপরীত দিক দিয়ে আসলে ব্যক্তির সাপেক্ষে ট্রেনটির আপেক্ষিক গতিবেগ হয়ে যাবে, যোগ হবে 45-এর সাথে 5 যোগ করলে 50 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে? এবার কোশ্চেনে যেটা বলেছে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার। তো তোমরা মনে রাখবে, ট্রেন যদি কোনো ব্যক্তিকে বা কোনো লোককে বা কোনো গাছকে বা কোনো পোস্টকে যদি অতিক্রম করে, সেক্ষেত্রে এদেরকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যে অতিক্রম করছে, ঠিক আছে? তাই এখানে ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাবে। এবার ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটা কত সেকেন্ড সময় নিয়েছে? 18 সেকেন্ড। তাহলে 18 সেকেন্ডে যতটা দূরত্ব যাবে সেটাই হয়ে যাবে ট্রেনটির দৈর্ঘ্য। তাই এখানে এই যে আপেক্ষিক গতিবেগ 50 কিলোমিটার পার ঘন্টা হয়েছে, এটাকে আমাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে। তো কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে আনতে হলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাই এই 50-এর সাথে আমি যদি 5/18 গুণ করলাম, এটা তখন হয়ে যাবে মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এবার আমি তোমাদের কি বলেছি, ট্রেনটা 18 সেকেন্ডে তো ব্যক্তি অতিক্রম করছে, 18 সেকেন্ডে ট্রেনটি যতটা দূরত্ব যাবে সেটাই হয়ে যাবে ট্রেনটির দূরত্ব, মানে ট্রেনটির দৈর্ঘ্য। তো সেক্ষেত্রে এটা তো ব্যক্তির সাপেক্ষে ট্রেনটির আপেক্ষিক গতিবেগ ছিল 50 গুণ 5/18 মিটার পার সেকেন্ড, মানে ট্রেনটা 1 সেকেন্ডে যদি এত মিটার যায় তাহলে ট্রেনটি এই 18 সেকেন্ডে যাবে এই 18 গুণ 50 গুণ 5/18 মিটার। এটা তোমরা ফর্মুলা দিয়েও করতে পারো। ফর্মুলা বলতে দেখো এখানে কোশ্চেনে বলেছে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার, দৈর্ঘ্য মানে এখানে দূরত্ব, তো দূরত্ব সমান সময় গুণ গতিবেগ, এই ফর্মুলাটা আমরা জানি, তাই তো? তোমাদের দৈর্ঘ্য মানে দূরত্ব বের করতে হবে। তো সময় কত? 18 সেকেন্ড, তাই সময়ের জায়গায় 18 লিখেছি, গুণ আপেক্ষিক গতিবেগ কত পেয়েছি? 50 গুণ 5/18। এইভাবে লিখেও তোমরা করতে পারো। এখানে মিটার পার সেকেন্ডটা সেকেন্ড কেটে গিয়ে এটা মিটারই থাকবে। তো কাটাকুটি করো, এখানে 18 কেটে দিলাম। আচ্ছা, 50 5-এ গুণ করো 250 মিটার, ঠিক আছে? তাহলে ট্রেনটা 18 সেকেন্ডে এই যে 250 মিটারে যাচ্ছে, এটাই হয়ে যাবে ট্রেনটির দৈর্ঘ্য। তো এই 250 মিটার অপশন বিতে আছে, অপশন বি হয়ে যাবে সঠিক। যদি চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে 5,500 টাকা ও 3 বছরে 6,655 টাকা হয়, তবে সুদের হার কত শতাংশ ছিল? কোশ্চেনে বলেছে কিছু পরিমাণ অর্থ, যেটাকে আমি পি লিখেছি, তো এটা 1 বছরে হয়ে গেছে 5,500 টাকা। আবার কোশ্চেন অনুযায়ী এই টাকাটাই যেটাকে আমরা পি ধরেছি সেটা 3 বছরে হয়ে গেছে 6,655 টাকা, তাই তো?
কিন্তু যদি আমি 5,500 টাকা থেকে ধরি, তাহলে এখান থেকে এতটা 2 বছরে হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারলাম এই 5,500 টাকাটা 2 বছরে 6,655 টাকা হচ্ছে। এবার এই অঙ্কটা আমরা মানে এই জায়গা থেকে আমরা অঙ্কটা দুরকম নিয়মে করতে পারবো। তো প্রথম পদ্ধতিটি তোমরা দেখো, এই যে 5,500 টাকা 2 বছরে 6,655 টাকা হচ্ছে, এই 5,500 আর এই 6,655 তোমরা অনুপাত করো। তো সেই হিসেবে দেখলে আমি দেখতে পাচ্ছি এই 5,500 11 দিয়ে কাটছে, 6,655 11 দিয়ে কাটছে। তো 11 দিয়ে 5,500কে কাটলে 500 হয়। কীভাবে পেলাম? 11 5 55, দুটো শূন্য চলে এলো। এটাও 11 দিয়ে কেটেছে, 11 6 66, আর দুটো ডিজিটের জন্য এখানে একটা শূন্য আসছে, তার কারণ 11 দিয়ে যদি আমি ভাগ করি 11 6 66তে মিলে গেল, তারপরে 5-এর মধ্যে 11 যায় না, তাই 55 আমাকে দুটো ডিজিট নামাতে হচ্ছে, তখন তার জন্য শূন্য আসে, তারপর 11 5 55, এটা আমরা জানি সকলে, তাহলে 605 হচ্ছে। এবার এটা আরও কাটাকুটি যাবে, 500 আর 605, 5 দিয়ে কাটছি আমি, 5 দিয়ে 500কে কাটলে 100 হয়, যেহেতু 100 5 500, আর 5 দিয়ে 605কে কাটলে 121 হয়। এবার মনে রাখবে এটা যেহেতু 2 বছরে, তো 2 বছরের ক্ষেত্রে তোমরা মনে রাখবে এখানে এই 100-এর আমরা বর্গমূল করবো আর 121-এরও বর্গমূল করবো, 2 বছরের ক্ষেত্রে এটা মনে রাখবে। তাহলেই আমরা 100-এর বর্গমূল কত পাচ্ছি? 10, আর এখানে 121-এর বর্গমূল কত পাচ্ছি? 11। তার মানে অনুপাতের দিক দিয়ে বলতে পারো আমি রেখেছিলাম 10 টাকা, হয়ে গেল 11 টাকা। সুদ কত হচ্ছে? 10 টাকা রেখেছিলাম, 11 টাকা হয়ে গেছে। সুদ হয়েছে 11 থেকে 10 বিয়োগ করলে 1 টাকা সুদ হয়েছে। আমাকে 100 টাকায় বলেছে সুদের হার কত শতাংশ ছিল, মানে 100 টাকায় কত সুদ, তো এর সাথে গুণ 100 করবো, তাহলেই আমরা সুদের হার কত শতাংশ পেয়ে যাবো। কাটাকুটি করো, 10 10 100, তাহলে 10%। এটাই হয়ে যাবে সঠিক উত্তর, যেটা আছে অপশন ডিতে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন অনুযায়ী কিছু পরিমাণ অর্থ, যেটাকে আমি পি ধরেছি, তো এই পি 1 বছরে হয়ে যাচ্ছে 5,500 টাকা, আবার এই পি যদি 3 বছর রাখা হয় তাহলে 3 বছরে হয়ে যাচ্ছে 6,655 টাকা। কিন্তু 5,500 টাকার দিক দিয়ে দেখলে এটা তখন 2 বছরে হয়ে যাচ্ছে 6,655 টাকা। এইবার আমরা সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদে আসলে বের করার ফর্মুলা কি জানি? এই যে আসলটাকে বসাতে হয় 1 প্লাস r/100, পাওয়ারে সময়টা লিখতে হয়, সময়টা কত বছরে হচ্ছে? 2 বছরে, তাই পাওয়ারে কত লিখবো? 2 লিখবো। তাই এটা সুদে আসলে সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে? তো যেটাই কোশ্চেনে সঠিকভাবে বলেছে, মানে কোশ্চেন অনুযায়ী যদি দেখি 5,500 টাকাটা কত টাকা হয়েছে 2 বছরে? 6,655 টাকা, এটা সুদে আসলে হয়েছে, তো এখানে আমি এই 6,655কে লিখবো। তো সেই অনুযায়ী লিখলাম। তো এটা ফর্মুলা দিয়ে সুদে আসলে হলে 2 বছরে 5,500 টাকাটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, যেটা সঠিকভাবে এখানে 6,655 টাকা হচ্ছে। এইবার এটা এখানে যা আসে লিখলাম, সমান 6,655 বাই এই যে 5,500 ছিল, এটা কোনাকুনি নিচে চলে এলো, উপর নিচ 11 দিয়ে কেটেছি, উপরেরটা 11 দিয়ে কাটলে 605, নিচেরটা 11 দিয়ে কাটলে 500। এবার উপর নিচ 5 দিয়ে কেটেছি, 5 দিয়ে কাটলে উপরেরটা হচ্ছে 121, নিচেরটা হচ্ছে 100। এবার এদিকে যে সমান চিহ্ন, এদিকে যদি এটা স্কোয়ারে আছে, আমি চেষ্টা করবো এদিকটাও স্কোয়ারে নিয়ে আসার। সেই হিসেবে 121-এর বর্গমূল আমরা জানি 11, আর 100-এর বর্গমূল আমরা জানি 10। যেহেতু 11 11 গুণ করলে 121, 10 10-এ গুণ করলে 100, তাই আমি এই 11/10-এর স্কোয়ার লিখতে পারি। এবার দেখো এদিকেও পাওয়ারে 2, এদিকেও পাওয়ারে 2, তো পরের লাইনে সেই কারণে 2 2টা তোমরা কেটে দিতে পারো, তবে লেখার দরকার নেই। তো আমি লিখলাম না, পাওয়ারে 2 লিখলাম না, শুধু লিখলাম ব্র্যাকেটের ভেতর এই যে 1 প্লাস r/100 সমান এখানে 11/10 লিখলাম। এখান থেকে আমাদের r এর মান বের করতে হবে। তো সেক্ষেত্রে এই যে +1 আছে, মানে +1 আছে, এটা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তো আমি ওইদিকে গিয়ে -1 করে দিলাম। আচ্ছা, এইবার নিচে এখানে 10 যেরকম লসাগু হচ্ছে থাকবে, আর ওপরে এখানে 11 বিয়োগ এখানে 10 একে 10, মানে 11 থেকে 10 বিয়োগ করলে 1 হচ্ছে। এবার দেখো কাটাকুটি করো, নিচ নিচ কাটে, সেই হিসেবে এই শূন্য কেটে দাও, তাহলে r সমান কত হচ্ছে? কোনাকুনি গুণ করো, 10 একে 10, তাহলে r সমান 10। আর মানেই আমরা জানি সুদের হার, কোশ্চেনে আমাদের সুদের হারই জিজ্ঞেস করেছিল, তো কত হচ্ছে? 10, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেনে বলেছে 1 জানুয়ারি এ এবং বি যথাক্রমে 40,000 টাকা ও 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা আরম্ভ করে। 1 মার্চ এ আরও 20,000 টাকা বিনিয়োগ করে, কিন্তু 1 জুন বি 10,000 টাকা তুলে নেয়। 31শে ডিসেম্বর পর্যন্ত 33,250 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? তো এখানে প্রথমে আমি এ এবং বি এর মূলধনের অনুপাত বার করব, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা এখানে যে শূন্যগুলো আছে সবকটা শূন্য যদি কেটে দাও, তাহলে তোমার হিসাব করতে সুবিধা হবে। তাই এখানে আমি এই ক্যালকুলেশনের সুবিধার্থে যতগুলো শূন্য আছে দেখো এখানে সব কেটে দিয়েছি। এবার কোশ্চেন আমাদের কী বলেছিল? 1 জানুয়ারি এ 4 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, 1 মার্চ এ আরও 2 টাকা বিনিয়োগ করে। তো এই 4 টাকাটা কত মাস খাটছে? জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস খাটছে, মানে 4 গুণ 2 আমি লিখলাম। এরপর 1 মার্চ এ আরও 2 টাকা বিনিয়োগ করে, মানে শুরু করেছিল 4 টাকা দিয়ে, 2 টাকা বিনিয়োগ করলে এখন 4-এর সঙ্গে 2 যোগ করলে 6 টাকা। এই 6 টাকাটা কত মাস খাটবে? 10 মাস খাটবে, কারণ আগে 2 মাস হয়ে গেছে, এখন 10 মাস হলে টোটাল 12 মাস, মানে 31শে ডিসেম্বর পর্যন্ত যেহেতু বলেছে, 12 মাসে 1 বছর আমরা জানি, প্রথমে 2 মাস হয়ে গেলে পরে 10 মাসই থাকছে, তাই লিখেছি 6 গুণ 10, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করব? 4 দুগুণে হচ্ছে 8, প্লাস এখানে 6 10-এ
গুণ করলে 60, 8-এর সঙ্গে 60 যোগ করলে 68। তাহলে এর দিক দিয়ে আমি কত পেলাম? 68 পেলাম। এবার একইভাবে বি এর দিকটা আমরা দেখব। বি 6 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, 1 জুন বি 1 টাকা তুলে নেয়, তাই তো? তার মানে বিয়ের এই 6 টাকাটা 1 জুনের আগে মানে মে মাস পর্যন্ত খেটেছে। তো জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কত মাস হচ্ছে? 5 মাস। তাহলে বিয়ের এই 6 টাকাটা 5 মাস কেটেছে, তাই লিখেছি 6 গুণ 5। এইবার 1 জুন কি করেছে? বি 1 টাকা তুলে নিচ্ছে, শুরু করেছিল 6 টাকা দিয়ে, 1 টাকা যদি তুলে নেয় তাহলে এখন থাকবে 5 টাকা। এটা কত মাস খাটবে? এটা খাটবে হচ্ছে 7 মাস, কারণ আগে 5 মাস হয়ে গেছে, এখন বাকি থাকছে কত? 7 মাস। 5 আর 7 যোগ করলে দেখো 12 মাস, 12 মাসে 1 বছর আমরা জানি, ঠিক আছে? এটা আমরা দেখবো বা কত হচ্ছে, ঠিক এতে যেরকম আমরা দেখেছিলাম 6 5-এ গুণ করলে 30, আর এখানে 5 7-এ গুণ করলে 35। 30 আর 35 যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 65। তাহলে এ আর বি এর মূলধনের অনুপাত যদি আমরা বার করি, এখানে কাটাকুটি করব, বাট 68 আর 65 কাটাকুটি যায় না, এখানেই ছেড়ে দিতে হলো। এ ও বি এর মূলধনের অনুপাত হচ্ছে 68:65, ঠিক আছে? এবার কোশ্চেনে বলেছে 31শে ডিসেম্বর পর্যন্ত 33,250 টাকা লাভ হয়েছে। তো এই লাভের মধ্যে বি কত টাকা লাভ পাবে সেটাই জিজ্ঞেস করেছে। আমি দেখে নেব বি অনুপাতের দিক দিয়ে কত লাভ পাচ্ছে। দেখো টোটাল এ আর বি মিলিয়ে আমরা জানি মূলধনের অনুপাত যা হয় লাভের অনুপাত তাই হয়। তাহলে এর অনুপাতে লাভ কত? 68, আর বি এর অনুপাতে লাভ হচ্ছে 65। মোট লাভ কত? তাহলে 68 আর 65 যোগ করলে 133। তো এই 133-এর মধ্যে বি লাভ করেছে কত? 65। বি এর এত 65 লাভ হয়েছে। কোশ্চেনে জিজ্ঞেস করেছে সঠিকভাবে টোটাল লাভ তো 33,250 টাকা হয়েছে, তাহলে এই 33,250 টাকার মধ্যে সঠিকভাবে বি কত টাকা লাভ করতে, এর সাথে কত গুণ করবো? এই 33,250 গুণ করবো। তো সেই কারণে গুণ করলাম। 133 দিয়ে 33,250-কে কাটলে 250 হয়। এবার এই 250-এর সাথে 65 গুণ করলে 16,250 টাকা। তাহলে বি 16,250 টাকা পাবে। এই 16,250 টাকা আছে অপশান ডিতে, তাই অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর।